বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি, শোনা যাচ্ছে। আহ, ঠিক আছে, আমরা আর 1 মিনিট দেখবো আর কি। 1 মিনিট পরে আমরা শুরু করছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিপিএসসি যে নন ক্যাডার যে পরীক্ষার প্রস্তুতি আছে, আমরা আজকে লিখিত পরীক্ষার প্রস্তুতির উপরে যে সেমিনারটি নিব, এটা আমরা টিউটর সেন্টারের পক্ষ থেকে আজকে শুরু করছি। আমাদের সাথে অনেকে যুক্ত হওয়ার কথা বা যুক্ত হবে, আর যেহেতু আমাদের সেশনটা রেকর্ড থাকবে, পরবর্তীতে আমরা হয়তো এটা অন এয়ারে দিয়ে দেবো আর কি, ইনশাআল্লাহ। আমরা প্রশ্নের চলাকালীন সময় প্রশ্ন নিব। যদি রিলেটেড প্রশ্ন হয়, সে রিলেটেড, তাহলে আমরা সাথে সাথে প্রশ্ন নিয়ে নিব। আর যদি মনে হচ্ছে যে না, রিলেটেড প্রশ্ন না, তাহলে আমরা নোট করে রাখতে পারি, আমরা একদম শেষের দিকে হয়তো বা করলে বেটার হয়, তাহলে টপিক্সের একটা গুরুত্ব থাকে আর কি। তো যাই হোক, স্ট্র্যাটেজিটা মানে জানাটা কেন গুরুত্বপূর্ণ, এটা যদি শুরুতেই বলি, যে আসলে সরকারি চাকরির একটা দীর্ঘ একটা সময় ধরে প্রস্তুতি নিতে হয়। এটা বিভিন্ন ধাপে পরীক্ষা দিতে হয়, বিভিন্ন আহ, কার্যক্রম সম্পন্ন করার পরে একটা দীর্ঘ সময় পরে নিয়োগ প্রাপ্তি করবে। এই যে প্রসেসগুলো চলবে, এটা প্রত্যেকটার কিন্তু একটা স্টেজে আপনার সবকিছু ডকুমেন্টস, সবকিছু কিন্তু পিএসসি তাদের ওয়েবসাইট এবং কি নিয়োগ বিজ্ঞপ্তির সাথে প্রকাশ করে দেয়। এজন্যই আমরা যারা পড়বো বা পড়াশোনা করছি, তাদের উচিত হবে যে প্রত্যেকটা জিনিস গুরুত্ব সহকারে পড়া। পিএসসি তার সিলেবাসও দিয়ে দিছে, পরীক্ষার সিস্টেমও দিয়ে দিছে, এবং কি কি সিলেবাসে পরীক্ষা হবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কতজনের হলে প্রিলিমিনারি হবে, কতজন হলে রিটেন হবে, সবকিছু। সবকিছু
পিএসসি সেটা আগে থেকেই বলে দেয়। তো যে কিভাবে বলে দেয়, আমরা যদি যারা নতুন বা যারা আমরা শুরু করব, আহ, তাদেরকে যদি আমরা উদ্দেশ্য করে আজকে আমরা আমাদের কিছু জিনিস আমরা যদি দেখাই, তাহলে বিষয়টা এরকম হবে যে সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমরা যদি আহ, একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি, এটা সকল ডিপার্টমেন্টের জন্যই বা পিএসসিতে যারা পরীক্ষা দেব ভবিষ্যতে তাদের জন্য একই প্রযোজ্য আর কি। তো মূলত এই যে বিজ্ঞপ্তিটা হলো, যারা আমরা পড়াশোনা করছি এখন, যে কোনো আবেদনকে বা যে কোনো পদকে লক্ষ্য করে, তাদের উচিত হবে যে এই যে বিজ্ঞপ্তিটা যেটা প্রকাশিত হয়েছে সেটা খুব গুরুত্ব সহকারে পড়া, এবং কি এই জিনিসটা আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনি সফট কপি অথবা হার্ড কপি আকারে আপনাকে সংরক্ষণ করতে হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, আপনি যেদিন চাকরিতে জয়েন করবেন সেদিনও এটা হয়তোবা আপনার দরকার লাগবে। বা এখানে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে, যেগুলো চাওয়া হয়েছে, সেগুলা আপনার যেদিন আপনি চাকরিতে জয়েন করবেন, ফাইনালি আপনাকে রেকমেন্ডেশন করা হবে, আপনি যোগদান করবেন, সেদিনও এই বিষয়গুলো আপনাকে জমা দিতে হবে, যে আপনার এই বিজ্ঞপ্তিটা কত সালে প্রকাশিত হয়েছিল, কত তারিখে প্রকাশিত হয়েছিল, স্মারক নম্বর কত, এ ধরনের তথ্যগুলো তখনই লাগবে। তো আপনি আপনার পদবি অনুযায়ী, আহ, যেমন এখানে সহকারী স্থপতি 134, একটা ক্রমিক নম্বর দেওয়া আছে, ইউনিট 1 এ পরীক্ষাটা নিবে। সহকারী স্থপতি এখানে দেওয়া আছে যে আপনার কথাই প্রদান করা হবে। বেতন স্কেল সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। আমরা সেই অনুযায়ী দেখে নেব যে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা জব, হ্যাঁ, নবম গ্রেডের এন্ট্রি লেভেলের, 22,000 টাকা থেকে 53,000। তবে কিছু কিছু ক্ষেত্রে দুইটা ইনক্রিমেন্ট সহকারে যোগদান করতে পারে, সেক্ষেত্রে 24,100 টাকা হয় বেসিক। তারপর ডিগ্রি দেওয়া আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে স্নাতক ডিগ্রি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইউজিসি থেকে স্বীকৃত হলে, সরকারি হলেন অথবা বেসরকারি হলেন, এটা এটা কোনো ফ্যাক্টর না। আপনি আপনার প্রতিষ্ঠান যদি যদি স্বীকৃত হয়, মানে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বিষয় কোড দেওয়া আছে। অভিজ্ঞতার কথা বলা নাই যে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, তার মানে আপনি অভিজ্ঞতা বা যারা ফ্রেশার্স, যারা কমপ্লিট করে ফেলেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন, ডেট পাবলিশড হয়ে গেছে, আপনার রেজাল্ট পাবলিশড হয়েছে, তারাই আবেদন করতে পারবেন। বয়স সীমা দেওয়া আছে 32। এখন এখানে বয়স সীমার তারিখটা দেওয়া আছে যে আপনার 1/11 থেকে 25, এর মধ্যে আপনার বয়স যদি 32 বছর হয় বা পার হয়ে যায়, তাহলে আপনি পারবেন না, এর মধ্যে থাকলে আপনি পারবেন। এটা যখন আবেদন করব, তখন আবার অ্যাপ্লিকেশনে যখন ডেটটা দিব, তখনই আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার বয়স কত আছে। তো এটা আমি সবগুলো পদের জন্য আর আলোচনা করছি না। আমরা যারা বর্তমানে চাকরির জন্য পড়া শুরু করছি, সেটা আপনার আপনি হয়তো বা এক ডিপার্টমেন্টের আছেন, হ্যাঁ, কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু অন্যান্য পদেও আবেদন করতে পারেন। যারা গভর্নমেন্ট সেক্টরে নিজের ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আমাদের দিক থেকে যে পরামর্শ হবে, যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার যে পদগুলোতে আপনি আবেদন করতে পারেন, আপনি যে টেকনিক্যাল ক্যাডার, টেকনিক্যালে যে শুধু করবেন তা না, নন টেকনিক্যালও আপনি আবেদন করতে পারবেন। এবং কি যদি আপনি আসলেই সিরিয়াসলি এগ্রি থাকেন যে না, হচ্ছে আমি জীবনের শেষ পর্যায়ে একটা গভর্নমেন্ট চাকরি করতে চাই, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট চাকরির পদবি সংখ্যা নির্দিষ্ট। হুম। সবাই যে আসলে সরকারি চাকরি পাবে এটাও আসলে ঠিক না। হ্যাঁ, সরকারি চাকরি পাবে এক মূলত যারা এই ধৈর্যশীল হবে বা যারা পরিশ্রম করবে, হ্যাঁ, এবং কি নিয়মতান্ত্রিক অনুযায়ী পড়াশোনা করবে, এবং কি কিছু ব্যতিক্রমী চিন্তা ভাবনা নিয়ে বা নিজের কোনো ক্রিয়েটিভিটি বা নিজে কোনো একটা বেসিক রুলস দাঁড় করায় পড়াশোনা করবে। এক সময় যায় আল্লাহ যাকে রিজিক রাখে তারই চাকরি হবে, সবার চাকরি আসলে হবে না, কারণ পদ সংখ্যা তো লিমিটেড, হাজার হাজার মানুষ পরীক্ষা দেবে। তাই মানে আপনি যদি এখন ঠিক করে থাকেন যে আপনি সরকারি চাকরিটা করবেন, আপনার উচিত হবে যে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনি যদি স্নাতক লেভেলে থাকেন, তাহলে এই নবম গ্রেডের, আবার আবার অন্যান্য জায়গায় দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে 10ম গ্রেড, আপনি সেগুলোতে অ্যাপ্লাই করবেন। করার মেইন কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা হলে দিবেন, পরীক্ষা হলে যে সিচুয়েশনটা আছে সেটা আপনি কাজে লাগাতে পারবেন। পরবর্তী হয়তো বা আপনি যে চাকরিটা আপনার কাঙ্ক্ষিত ছিল, সুযোগ বুঝে আপনি সে চাকরিটাতে জয়েন করলেন, তার আগে আপনি হয়তো বা ভাইবা বা বিভিন্ন সিচুয়েশনগুলো সম্পর্কে ধারণা নিলেন। পরীক্ষা হলে গেলে আসলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, হ্যাঁ, তারপর পরীক্ষা হলে সিচুয়েশনটা কিরকম, হ্যাঁ, আপনার কি ওখানে আসলে নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা, আপনি পড়ার টেবিলে পড়ছেন একরকম, পরীক্ষা হলে আরেক রকম।
যখন পরীক্ষা লিখতে বসছেন তখন আর একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তখন আপনার উচিত হবে যে আপনার যদি যোগ্যতা ফিল আপ করে তাহলে কয়েকটা পরীক্ষায় অংশগ্রহণ করা, কয়েকটা পরীক্ষায় অংশগ্রহণ করা। এটা এই কারণে বলছি যে আপনি যেহেতু যোগ্যতা আছে সেহেতু আপনি এটা করতে পারেন। এখন যদিও সরকারি ফিটা অনেক কমে গেছে, আপনাদের জন্য এটা সুবিধা আছে আর কি। তো যাই হোক, এটা দেখে নেবেন। নবম এবং দশম গ্রেডের সিলেবাস যেহেতু একই, আপনি আহ, অন্যান্য মন্ত্রণালয়ের দশম গ্রেড পদেও আবেদন করতে পারবেন। তো আমরা পদ পদবি এবং আপনি যে আপনার অন্যান্য জিনিসগুলো দেখে নেবেন যে পদোন্নতি কি রকম আছে, হ্যাঁ, বা আপনার শেষকালে কি রকম হবে, কথা বদলি আছে কিনা, হ্যাঁ, বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে আপনি ঠিক করবেন যে আপনি কোন পদে জয়েন করছেন। অনেকে চাকরি চেঞ্জ করে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হ্যাঁ, তাই আপনি যদি আগে থেকেই চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমার এটাই আমার জন্য পারফেক্ট। অনেকে অনেক কিছু চিন্তা করে, যে এরকম লাইফস্টাইল সরকারি চাকরিজীবীদের, পরবর্তীতে আবার যখন চাকরিতে জয়েন করে তখন দেখে যে না আসলে না, এরকম না। সরকারিতে একটা স্কেল দেওয়া আছে, বেতন দেওয়া আছে, বাড়ি ভাড়া কত পাবেন, শিক্ষা কত পাবেন, আপনি সবকিছু চিন্তা ভাবনা করেই আপনি নিজে আগাবেন আর কি। আপনার যদি এর সাথে বেশি চাহিদা থাকে আপনি অন্যান্য সেক্টরে, বিজনেস সেক্টর, অন্য সেক্টরে যেতে পারেন। হুম। আর মানুষকে দেখে নিজের কখনো জাজ করবেন না যে আমি যদি সরকারি চাকরি করি তাহলে আমার 1 বছর পরে একটা বাড়ি হবে, গাড়ি হবে। এক একজন এক এক স্ট্র্যাটেজি চলে। সরকার একটা নির্দিষ্ট গ্রেড এবং বেতন স্কেল দিয়ে দিছে, সেই অনুযায়ী আপনি কি কি সুবিধা পাবেন, আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে বেসিক বেতন অনুযায়ী পাবেন, বাড়ি ভাড়া পাবেন, সেই অনুযায়ী আপনি আপনার কর্মস্থল ঠিক করবেন। তাহলে তো চাকরি পাওয়ার পরে আর আফসোস থাকবে না আর কি। আচ্ছা, তো একাধিক পদে আবেদন করা যাবে। তো এখানে যতগুলো টেকনিক্যাল পদ আছে এবং নন টেকনিক্যাল পদ আছে সেগুলোর একটা ধারাবাহিক দেওয়া আছে, তো এটাও আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো এখানে আবেদনের শুরু হবে 14-12 তারিখ থেকে। আমরা তারিখটা নির্দিষ্ট সময়ের আগে করব, কারণ পিএসসি যেহেতু নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে, টাইম যদি না বাড়ে তাহলে কারো কিছু করার থাকবে না কিন্তু। এবং কি শেষ হবে 13-1 তারিখ থেকে। সাধারণত পিএসসি যে আমরা দেখেছি যে নিয়োগ সার্কুলার যেদিন থেকে প্রকাশ হয় সেদিন থেকে 3 মাস মিনিমাম আর কি, এটা আসলে ব্যতিক্রম খুবই কম হয়। এরপরে আপনি 6 মাস, 8 মাস, 10 মাসও সময় পেতে পারেন। তো পিএসসি একটা নির্দিষ্ট রুলসে চলছে এখন বর্তমানে যেটা মনে হচ্ছে। তো সময়টা একটু কম পাবেন, সেই অনুযায়ী আপনাকে আপনার রুটিন শিডিউল ঠিক করতে হবে আর কি। আচ্ছা, এখানে বয়সের যে বিষয়টা আছে সেটা মুক্তিযুদ্ধ বা অন্যান্য ক্ষেত্রে যেটা আছে সেটাও এখানে বলা আছে। সেটাও আমরা একটু দেখে নেব, যদি কোনো ছাড় থাকে প্রতিবন্ধী বা অন্য কোনো কোটায়, তাহলে আমরা সেটা কাজে লাগাতে পারবো আর কি। আচ্ছা, আবেদন ফি এর বিষয়টা এখানে দেওয়া আছে। এছাড়া এগুলো এখন আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা কিছু জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করি। এই যে নন ক্যাডার নবম এবং দশম এবং 13তম গ্রেডের পদের নিয়োগ পরীক্ষার নীতিমালা 2023 কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। তার মানে এখানে বলা আছে যে আমাদের যে পরীক্ষাটা হবে সেটা আসলে একটা নীতিমালা দেওয়া আছে, কোন নীতিমালা অনুযায়ী হবে। এখানে যেমন দেওয়া আছে, অনেকে ভাবতে পারে যে এটা কি আসলে পরীক্ষার রুটিন কিনা। হুম। এখানে কিন্তু 138 দেওয়া আছে, 138 ক্রমিক নাম্বার যে পদ দেওয়া আছে, এই যে এটার এটার একটা সিলেবাস এখানে দেওয়া আছে। হ্যাঁ, আবার এখানেই কিন্তু বলা আছে যে এখানে যেগুলো দেওয়া আছে যে 134 থেকে 137, যে টেকনিক্যাল যে পদটা আছে সেটা আমাদের 2023 সালে যে নীতিমালা আছে সেই অনুযায়ী পরীক্ষাটা হবে। তার মানে ওই নীতিমালায় বলা আছে, আমরা বিস্তারিত একটু দেখবো আর কি যে আসলে কি বলা আছে ওখানে। হ্যাঁ, ওখানে আসলে কিভাবে লিখতে হবে, উত্তরপত্রে কি লিখতে হবে, এখানে সবকিছুই আপনার বলা আছে। কত সময় পরীক্ষা হবে, কাটমার্ক কত হবে, কত হলে পাস করবেন। হ্যাঁ। আচ্ছা, এটা আর বিস্তারিত আলোচনা না করি, আমরা নীতিমালাটা দেখি একটু, তাহলে আমাদের সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে। পলিসি দেওয়া আছে, হ্যাঁ, বুঝলাম। তো এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনারা যদি দেখেন পিএসসির ওয়েবসাইটে দেওয়া আছে এটা। হ্যাঁ, তো আমরা দেখি যে নবম গ্রেডের টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের পদের ক্ষেত্রে যদি শূন্য পদে প্রার্থীর সংখ্যা 1001
1000-এর বেশি হয় আর কি, তখন এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। ম্যাক্সিমাম পরীক্ষারই এমসিকিউ হয়, শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের কিছু কিছু পদ আছে যেগুলো প্রার্থীর সংখ্যা খুবই কম থাকে। আমরা স্থাপত্য অধিদপ্তরে বিগত 2টা পরীক্ষায় দেখেছি যে 800 থেকে এরকম 600 থেকে 800-র মধ্যে হয়েছে। সেক্ষেত্রে সরাসরি রিটেন পরীক্ষা হয়েছে আর কি। হুম। এটা আসলে বোঝা যায়, শেষের দিকে গেলে একটু বোঝা যাবে যে যখন মানুষ আবেদন করবে, আবেদনের সাথে একটা রোল নাম্বার আসে, ওখানে অনেক সময় বোঝা যায় যে আসলে প্রার্থীর সংখ্যা কতগুলো হইলো। তো একটু যোগাযোগ রাখলে বা একটু আলোচনার মধ্যে থাকলে আহ, একটু আবেদনের শেষ হওয়ার পরপরই একটু জানা জানা যাবে যে আসলে সেটা প্রিলিমিনারি হবে না রিটেন হবে আর কি, প্রার্থীগুলো কতগুলো হইলো। তো এখন এই যে এখানে দেওয়া আছে আপনার, এই যে আমরা রিটেন পরীক্ষায় কতগুলো টিকাবে, হ্যাঁ, কাটমার্ক কত হবে, সেগুলাই তো সরাসরি যদি রিটেন হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু তখন আপনার ওই যে, যে আপনি শুধু কাটমার্ক অনুযায়ী বা আপনি যদি পাস মার্ক অনুযায়ী পাস করতে পারেন, ঠিক আছে, আপনার রোল আসবে, কিন্তু আপনি যদি চাকরিটা কনফার্ম করতে চান যে না চাকরিটা আপনার দরকার আছে বা হবে, সেক্ষেত্রে লিখিত পরীক্ষাটা হচ্ছে 1 নাম্বার আপনার অস্ত্র। ভাইভাটা তো আসলে একটা সিচুয়েশন যে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, তাই রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ। রিটেনের কিছু ট্রিপ এবং ট্রিক্স আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে যে ভালো করার জন্য আর কি। রিটেনে যারা সর্বোচ্চ মার্ক ক্যারি করবে তাদের আসলে 95% চাকরির পসিবিলিটিটা আগে থেকে কনফার্ম হয়ে যাবে। ভাইবা সিচুয়েশন, ওটা ওটা নিয়েও আমরা আলোচনা করবো কোনো এক সেমিনারে। এখানে এমসিকিউ ক্ষেত্রে কাটমার্কের বিষয়গুলো নির্দিষ্ট করে বলা আছে। আচ্ছা, মৌখিক নম্বরের ক্ষেত্রে মৌখিক নম্বর কত কত নম্বর হবে সেটাও কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা আছে যে নবম গ্রেডের ক্ষেত্রে, টেকনিক্যালের ক্ষেত্রে 100 নম্বর। এখানেও 5 নম্বর দেওয়া আছে যে আপনি কততে পাশ করবেন। তো এখানে দেখুন আপনার, আমরা 5 নম্বর যদি কত নাম্বার হলে আপনি রিটেনে টিকবেন, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা আছে যে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। এটা হচ্ছে সবকিছু হচ্ছে 40, 40, 40। টেকনিক্যাল ক্যাডারে থাকে 80 মার্ক, মোট 200 মার্কের হবে, 4 ঘন্টা পরীক্ষা হবে আর কি। তো কাটমার্ক এখানে যেটা দেওয়া আছে, কাটমার্কটা জাস্ট আমরা দেখতে পারি যে কিভাবে ক্যালকুলেট করে, কিন্তু আসলে এই আপনি কাটমার্ক দিয়ে উত্তীর্ণ হয়ে যে চাকরি পাবেন এটা আসলে হয় না। তো অতএব এই কাটমার্ক ক্যালকুলেশন করে আপনার রোল নাম্বার আসবে, ঠিক আছে, আপনি পরীক্ষার ডাক পাবেন ভাইবার জন্য, কিন্তু আপনার এই চাকরিটা আসলে এরকম কোনো রেকর্ড নাই যে আসলে সর্বনিম্ন শুধু পাশ করে চাকরি পাইছে। এটা হতে পারে যখন একদমই মানুষ পাশ করতে পারে না, যখন সিনিয়র স্টাফ নার্স যারা আছে, মানে এরকম কিছু পরীক্ষাতে প্রার্থীর সংখ্যা পাওয়া যায় না আর কি, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এখন কম্পিটিশনের যুগ, প্রার্থী পাওয়া যায় না, এটা আসলে আস্তে আস্তে কমে যাবে আর কি। আবার যেগুলো পদসংখ্যা কম থাকে সেগুলো তো, যেমন আর্কিটেকচারে তো পদবি কম থাকে, মানুষজনই অনেক এখন পোলাপান অনেক বের হচ্ছে, সেক্ষেত্রে আরো কম্পিটিশন হবে। অন্যান্য ক্ষেত্রেও সেম জিনিসটা আর কি ফলো করতে হবে আর কি। তো কাটমার্কটা আপনারা হিসাব করে নিতে পারেন, এখানে দীর্ঘায়িত হবে দেখে আমরা আসলে আর করলাম না। টেকনিক্যাল আর নন টেকনিক্যাল কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, খেয়াল করবেন। এটা এখানে যেটা দেওয়া আছে নন টেকনিক্যালের জন্য কিন্তু বলা আছে, হ্যাঁ? তো আমরা ওভাবে নিজেদেরটা দেখে নেব টেকনিক্যাল নন টেকনিক্যাল কোনটা। তো আমরা এখন টেকনিক্যাল ক্যাডারে যে সিলেবাসটা দেওয়া আছে রিটেন পরীক্ষা, সেটা এখানে দেওয়া আছে কিন্তু নবম, দশম এবং 13তম গ্রেডের জন্য। অনেক সময় দেখবেন যে নবম এবং দশম গ্রেডের সিলেবাস একই, আবার টেকনিক্যাল ক্যাডারেরও যে বিষয়গুলো আছে সেটারও সিলেবাস প্রায় এক। এক বলতে একই, আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, উপসহকারী স্থপতি এবং সহকারী স্থপতি প্রশ্নগুলো এক, আমাদের আর্কিটেকচারের ক্ষেত্রে এক। আবার সিভিলের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সিভিলের একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে। আবার অন্যান্য ডিপার্টমেন্টের আলাদা হতে পারে, কিন্তু ডিপার্টমেন্টের আর্কিটেকচারের যে সিলেবাসটা, মানে বিগত সালের প্রশ্নগুলো দেখছি প্রায় সিলেবাসটা একই আর কি, একই ধরনের ইয়া থেকে আসছে।
তো এখানে বাংলার যে সিলেবাসটা আছে আমাদের লিখিত পরীক্ষার জন্য আর কি, অর্থাৎ যদি প্রিলিমিনারি হয় আপনি প্রিলিমিনারির সাথে কিন্তু রিটেনে রিলেটেড করতে পারবেন। কিছু কিছু টপিক কিন্তু মিলে যায়। প্রিলিমিনারি সিলেবাস যদি দেওয়া নাই, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বিগত সালে 10টা প্রশ্ন যদি বিশ্লেষণ করেন তাহলে সিলেবাসটা পেয়ে যাবেন আপনি। আর রিটেনের জন্য আপনাকে সিলেবাস বিশ্লেষণ করা দেওয়া নাই, দেওয়াই আছে যে বাংলার জন্য রচনা, সারমর্ম বা সারাংশ এবং পত্র লিখন বঙ্গানুবাদ। ব্যাকরণের অংশ থেকে 3টা বা 15 মার্কের একটা প্রশ্ন থাকে, 10 মার্কের প্রশ্ন থাকে, 3টা বা 4টা এরকম প্রশ্ন থাকে আর কি। এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কি কি থাকবে। তারপরে দেখি ইংরেজি ক্ষেত্রে যে রিটেন যে সিলেবাসটা দেওয়া আছে, একটা রচনা থাকবে যেটা 15 মার্কের। তারপর হচ্ছে লেটার থাকবে যেটা 5 মার্কের। তারপর একটা কম্প্রিহেনশন থাকবে, তারপর হচ্ছে গ্রামার থেকে থাকবে। মোট 40 মার্ক। সাধারণ জ্ঞান থেকেও উল্লেখ করা আছে যে বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটা টপিকস দেওয়া আছে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটা টপিকস দেওয়া আছে, এবং বিজ্ঞান ও প্রযুক্তি থেকে কয়েকটা টপিকস দেওয়া আছে। আপনি যদি এই কয়েকটা টপিকসই পড়েন এবং বিগত সালে প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখেন, এগুলোর মধ্যেই আছে। তো আপনাকে আগে টপিকসগুলো তো ঠিক করতে পারেন আপনি, এবং সেগুলো যদি রিভাইজ দেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। আর ব্যবহারিক আর তাত্ত্বিক বিষয়টা দুইটা হচ্ছে, থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে। তাত্ত্বিক বলতে আপনার প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো আছে, অ্যাপ্লিকেশন বা আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ বা বিভিন্ন ধরনের থাম রুলস বা বিভিন্ন ধরনের টেকনিক, এটার উপরে যেগুলো বাস্তব ক্ষেত্রে কাজে লাগতে পারে, বিগত সালে প্রশ্ন দেখলে বুঝবেন অ্যাপ্লিকেশনগুলো কিরকম থাকে আর কি। তো সিলেবাসটা কভার করলেই হয়। বিগত সালের 4-5টা প্রশ্ন বিশ্লেষণ করলে আপনি আপনার সিলেবাস ঠিক করে ফেলতে পারবেন, ডিপার্টমেন্টের কোন অংশগুলো থাকবে। আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা আমরা অথবা আজকে আছি যুক্ত, তারা যদি ডিপার্টমেন্ট অংশের আসলে সিলেবাসটা কিভাবে নির্ধারণ করবেন, বিগত সালের প্রশ্নগুলো কিভাবে বিশ্লেষণ করবেন, যারা আমরা বিসিএস দিব, হুম, যারা নন ক্যাডার, নন ক্যাডার বিপিএসসি, নন ক্যাডার 9th অথবা 10th এই গ্রেডের পরীক্ষা দিব, বা যারা আমরা আদার্স, আদার্স বলতে যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সোনালী ব্যাংক, বা এই বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়, এগুলা সিলেবাসটা কিভাবে আসলে আমরা আহ, ঠিক করব, বা আমরা কিভাবে কি কি পড়বো, এটা যদি আপনারা দেখেন আপনার ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে টিউটর সেন্টার নামে। এই এই পেজ, এই চ্যানেলে আপনি দেখবেন যে আমাদের পেজও দেওয়া আছে। আমরা একটা সেমিনার নিয়েছিলাম, যদি সেমিনারটা অনেক বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছে, এখন রিসেন্টলি হয়তো আর নেওয়া হবে না, নিলে অনেক দেরি করে নিব আমরা আবার, আগামী এই বছরের শুরুর দিকে বা শেষের দিকে নিতে পারি। তো এই ভিডিওটা দেখতে পারেন আর কি। আশা করছি যে আপনি আপনার ডিপার্টমেন্টের সিলেবাসটা নিজেই ঠিক করতে পারবেন, নিজেই পড়াশোনা করতে পারবেন। আচ্ছা, তো আমরা এই যে 4টা যে সাবজেক্ট, আমার 4টা সাবজেক্টের সিলেবাসই আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। সিলেবাস কোথায় কি থেকে প্রশ্ন হবে, এগুলো আসলে আপনার আর বলার কোনো অবকাশ নাই যে কি পড়বো, কোথা থেকে পড়বো, কত মার্কের পরীক্ষা হবে, কি কি প্রশ্ন থাকবে, এখানে সবই দেওয়া আছে। এরপরে আপনি হয়তো বা বিগত সালের প্রশ্নপত্র দেখে আপনি প্রশ্নের ধরনগুলো ঠিক করতে পারবেন, টপিকস আপনার দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের পিএসসির যে সার্কুলারটা আপনি কিভাবে দেখবেন, কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, এবং পিএসসি সার্কুলারে যে বলা আছে আপনি কিভাবে উত্তর করবেন, হুম, বা না কি আপনি আপনার সিলেবাস কি, আপনার সিলেবাসটা আপনি কিভাবে কোথা থেকে পড়বেন, আপনি কত মার্কসে কাট মার্ক, পাস মার্ক কত হবে, সবকিছু এখানে নির্দিষ্ট করে বলা আছে আপনার। আচ্ছা, আমরা আজকে আরো কিছু স্ট্র্যাটেজি লিখবো, দেখবো আর কি যে আসলে কিভাবে আমরা আসলে এই 4টা তো সাবজেক্ট আমাদের লিখিত পরীক্ষায় হবে। আমরা যদি 3টা ধরি, নন ডিপার্টমেন্টের অংশটা আলোচনা করি, সাথে ডিপার্টমেন্টের আমরা কিছু টিপস দিয়ে দেবো, যে যে ডিপার্টমেন্টই হোক না কেন, ম্যাথমেটিক্যাল হলেও সেটারও নিয়ে একটু কথা বলবো, কিভাবে আসলে এই সময়টাকে আসলে ম্যানেজমেন্ট করা যায়। কিছু ভুল থাকে, বেসিক কিছু ভুল থাকে যেগুলো সবাই করে, করার কারণে যেটা হয় যে আসলে পরবর্তীতে আবার সেগুলা কাভার করতে পারে না। তো আমরা 200 নম্বরের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা শুরু করছি আজকের। তো যেহেতু আমাদের 4 ঘন্টা সময়,
তো টাইম ম্যানেজমেন্ট করতে হলে তো টাইমের হিসাবটাই শুরুতেই আমাদেরকে করতে হবে। 4 ঘন্টা সময় যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে 240 মিনিট, তাই না? আমরা 240 মিনিট সময় পাবো। তাহলে আমাদের সিলেবাসে যেটা আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিভাগীয় গণিত। তাহলে আমরা যেটা করতে পারি যে, যেহেতু আমাদের নাম্বার 40 নাম্বার আছে, আমরা নাম্বার অনুযায়ী যদি সবকিছু হিসাব করি তাহলে আমরা দেখব যে আমরা বাংলাতে 48 মিনিট সময় পাচ্ছি, ইংরেজিতে 48 মিনিট, সাধারণ জ্ঞানে 48 মিনিট, বিভাগীয় বা গণিতে 96 মিনিট। এই যে সময়টা যেটা আমরা পাচ্ছি এটা কিন্তু ফিক্সড। আপনি যতবার পরীক্ষা দেন, প্রথমবার পরীক্ষা দেন বা আপনি 10 বার পরে পরীক্ষা দেন, আপনি পঞ্চমবারের পরীক্ষাতে আপনার জন্য এটা ফিক্সড, সবার জন্য ফিক্সড এটা। আপনাকে যা ঘটার এই ঘটনার মধ্যে ঘটতে হবে। আপনি হয়তো বছরে 6 মাস পড়ছেন, বা আপনি মনে করেন যে দৈনিক 2 ঘন্টা পড়ছেন, দৈনিক 14 ঘন্টা পড়ছেন, কিন্তু আপনার সময়টা তো ফিক্সড। অর্থাৎ আপনাকে যখন জাস্টিফাই করা হবে এই 48 মিনিটের মধ্যে আপনি বাংলাটা কিভাবে লিখছেন, এটা দেখেই কিন্তু জাস্টিফাই করা হবে আপনাকে। তাই আপনি অনেক কিছু পারেন, সময় দিলে আপনি অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারবেন। এরকম যদি হয় আপনার, তাহলে তো আপনার জন্য আসলে এখানে কম্পিট করা খুব কঠিন হবে। যেহেতু এখানে টাইম নির্দিষ্ট, আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে যে এই সময়ের মধ্যে আপনি যদি লিখবেন তাহলে সেটা কিভাবে লিখবেন, কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন, সেটা আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। তার মানে আপনি কি আগে বাংলা লেখা শুরু করবেন নাকি ইংলিশ লেখা শুরু করবেন, সেটা আপনাকে হিসাব করতে হবে। কেন করতে হবে? যে আপনি তো আর এমন কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন না যে যেখানে আপনার শুধুমাত্র বাংলার উপর পরীক্ষা হবে, বা হলে এমন হতে পারে যে ইংলিশের উপর হবে, এমন হতে পারে যে অন্য একটা সাবজেক্টে পরীক্ষা হবে। আপনার বলে দিছে যে আপনার 4টা সাবজেক্ট হবে। তার মানে আপনাকে আগে থেকে নির্দিষ্ট করে ফেলতে হবে যে আপনি কোনটা 1 নম্বরে লিখবেন, কোনটা 2 নম্বরে লিখবেন, কোনটা 3 নম্বরে লিখবেন, কোনটা 4 নম্বরে লিখবেন। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে দু একটা মডেল টেস্ট বা দু একটা সাবজেক্ট টেস্ট দেওয়ার পরে হয়তো বা আপনি আপনার স্ট্র্যাটেজিটা ঠিক করতে পারবেন যে আপনি এই 4টার মধ্যে কোনটা আগে দেবেন। কারণ আপনাকে 4টা আলাদা আলাদা খাতা দেওয়া হবে, আপনাকে সেই অনুযায়ী সাবজেক্ট কোড লিখতে হবে, সে অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, সেই অনুযায়ী আপনাকে রাখতে হবে এবং একটা করে একটা লিখতে হবে। তো অনেক সময় হয় ভুল হওয়া থাকে যে আপনি বাংলায় লিখছেন কিন্তু আবার ওই সাবজেক্ট করে ইংরেজি লিখে ফেলতেছেন। হুম। তো এটা ভুল এড়ানোর জন্য আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে যে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করছেন। অনেকে আবার ডিপার্টমেন্ট দিয়ে শুরু করে। ডিপার্টমেন্ট যেটা হয় যে ডিপার্টমেন্ট তো আপনি মনে করেন যে যারা টেকনিক্যাল আমরা পড়াশোনা করেছি তারা দেখবেন ডিপার্টমেন্ট আমরা বেশিরভাগই চর্চা বা আমরা জানি এই ধরনের তথ্যগুলো পরীক্ষায় আসে। হুম। টাইম ম্যানেজমেন্ট যদিও 96 বিষয় আছে, শেষ করতে যায় সেটা কি হয় অনেক সময় লেগে যায় আর কি। আপনি মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন কারণ আপনি শুরু করছেন মাত্র, আপনার মাথা ফ্রেশ। এক্ষেত্রে একটু ডিস্ট্রাকশন হওয়ার সুযোগ থাকে আর কি, যে আপনি পিছিয়ে পড়লেন। সেক্ষেত্রে বেটার হয় বাংলা দিয়ে শুরু করা আমার কাছে মনে হয়। বাংলাদেশ 40 মিনিট সময় আছে, এই 48 মিনিট সময়ের মধ্যে আপনি বাংলাটা দিয়ে শুরু করতে পারেন। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, তারপর ডিপার্টমেন্ট, মানে এই সিকোয়েন্স ফলো করতে পারেন। এবং এই সিকোয়েন্সটা আপনি আপনার মতো করেই সাজাবেন। আমি একটা ব্যাড বা একটা নেগেটিভ বিষয় আমার নিজের ক্ষেত্রে বের করে আমি যেটা বলছি যে ডিপার্টমেন্টটা সবার শেষে, এবং যে 96 মিনিট আছে এবং 96 মিনিটেই আপনি লিখবেন। তার মানে আপনি এই আগের বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান আপনি যখন এগুলা ফর্ম ফিল আপ করে ফেললেন, সবকিছু আপনার সাবজেক্ট কোড সবকিছু লিখে ফেললেন, সেক্ষেত্রে আপনি আপনার এই যে কোনটা আগে লিখবেন খাতাটা কিন্তু চারপাশে আপনি যখন রাখবেন টেবিলে আপনি তখন কিন্তু আপনি ওইভাবে সিরিয়ালি ধাপে ধাপে রাখতে পারবেন। তার মানে হাতে নেওয়ার সময় এবং আপনি আগে যে পরিকল্পনা করেছেন লেখার সময় যদি মিলে যায় তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর হচ্ছে যে আপনি খাতায় মার্জিন টানবেন কিনা, এটা হচ্ছে আপনি পরীক্ষা হলে যদি আগে যান আপনি পেন্সিল দিয়ে মার্জিন টানতে পারেন যদি আপনার সময় থাকে। মানে ঘন্টা বা লেখার যে বেল পড়বে সে আগে যদি সময় থাকে তাহলে টানতে পারেন। আর যদি না থাকে সময় তাহলে টানার দরকার নাই, আপনি ভাঁজ করেও দিতে পারেন, অসুবিধা নাই। এটা নির্ভর করছে যে আপনি কতটা রিল্যাক্সে সে টানছেন। আপনি এই
পরীক্ষা শুরু হবে এই সময় খাতার যে মার্জিন আছে এটা টেনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো যাই হোক, এই স্ট্র্যাটেজিটা নিজেরা ঠিক করবেন। আমরা একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছি আমাদের দিক থেকে, তারপর আমরা ভিতরে যখন আলোচনা করব এটা নিয়ে আরো আলোচনা করব আমরা। আচ্ছা, তাহলে আমরা বাংলার অংশে আসি এখন। হ্যাঁ, বাংলা আসলে কি কি থাকবে, আমাদের কি কি করা উচিত সেটা নিয়ে এখন আমরা তো পুরা 4 ঘন্টাকে 4টা ডিপার্টমেন্টে ভাগ করে ফেলছি। এখন যেটা হবে যে বাংলা যে 48 মিনিট আছে এখানে কি, এখানে তো বেশ কয়েকটা প্রশ্ন থাকবে তাই না? বাংলা প্রশ্ন দেখলে থাকবেন। তো এখানে বিষয়গুলো যে রুটিনে যেটা আছে আমাদের সিলেবাসে যেটা আছে দেখি, ব্যাকরণের অংশ থাকে, সারমর্ম সারাংশ থাকে, অনুবাদ থাকে, পত্র থাকে, রচনা থাকে। এখানে আমরা একটা ক্যালকুলেশন করে হিসাব দিয়েছি, এটা আপনাদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এটা এরকম না যে আপনি এই ঘড়ি দেখে লিখবেন। হ্যাঁ, এটা আপনি যখন 2টা 3টা বা পরীক্ষা দিবেন বা মডেল টেস্ট দিবেন তখন আপনি এটা অটোমেটিকলি আপনার কাছে সেট করে নেবেন যে আমি কতটুকু সময়ের মধ্যে 3টা লিখে শেষ করছি আর কি, ব্যাকরণের 10 মিনিটের মধ্যে শেষ করছি। সারাংশ আপনি যখন আলাদাভাবে পড়বেন তখন জাস্ট টাইমটা আপনি চেক করতে পারেন, যখন ফুল দিবেন তখন আপনার এই টাইম অ্যাডজাস্টমেন্ট এই 48 মিনিটের মধ্যে যাতে পুরোটাই হয় আর কি। অনুবাদ আপনি 5 মিনিটের মধ্যে শেষ করবেন, পত্র আপনি 8 মিনিটের মধ্যেই শেষ করবেন, রচনা 20 মিনিটের মধ্যে শেষ করবেন। এই রচনা যখন লিখবেন এই 20 মিনিটের মধ্যে যেমন 4 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। তার মানে আপনি শেষের 20 মিনিট, অথবা আপনি এরকম হতে পারে যে 15 অথবা 20 মিনিট, হ্যাঁ, 20 মিনিট সময় পাইলেন। আমার যে 48 ঘন্টা সময়, আমার যে 48 ঘন্টা সময়, এই 48 মিনিট যে সময়, সরি, আমার যে 48 মিনিট সময়, এই 48 মিনিটের মধ্যে আমার সর্বশেষ সিকোয়েন্স অনুযায়ী যদি আমি লিখি যে প্রথমে আমি ব্যাকরণের অংশগুলো লিখব, তারপর সারাংশ অনুবাদ, তারপর পত্র লিখব, তারপর রচনা লিখব। এটা কিন্তু আপনার আগে থেকে ট্রেন আপনার মাথায় সেট করা আছে, কারণ পরীক্ষায় এগুলা বাইরে তো আসবেই না। আপনি ভুল করে কি আগে রচনাটা লেখা শুরু করবেন, নাকি আবার আপনি এমন হবেন যে মাঝখানে যে রচনাটা আমি সবার শেষে যায় লিখবো? আচ্ছা, এখানে 2টা কনফিউশন হবে। যে আপনি যদি রচনাটা শুরুতে লিখেন সেক্ষেত্রে রচনাতে আপনি একটা কথা লিখছেন, সেক্ষেত্রে আপনার এই যে মনোযোগের যে বিষয়গুলা, যে জেনার ছোট ছোট যে প্রশ্নগুলা ধরন আছে এগুলো সহজে আপনি কিন্তু রেডি করতে পারলেন না। যে ব্যাকরণের এক কথায় প্রশ্ন আছে, বাগধারা আছে, হ্যাঁ, এগুলা কিন্তু একটা থিঙ্কিং এর বিষয়, আপনার মাথায় কিন্তু তখন এগুলা ঘুরবে। তার মানে শুরুতে রচনা দেওয়াটা এটা একটা বোকামি হবে। আবার সবার শেষে যদি দিতে যান সেক্ষেত্রে রচনা তো লিখতে হয়। আপনি যখন এটা লিখতে লিখতে যাবেন আপনি এখন কত মিনিট, এই 48 মিনিটের মধ্যে কত মিনিট সেভ করে শেষে বের করবেন 4 ঘন্টা শেষে, এটা আপনি তখন ক্যালকুলেশন করতে পারবেন না। তার মানে সেটা আরেকটা বোকামি হবে। তার মানে আপনাকে যেটা করতে হবে, এই 48 মিনিটের সবার শেষের 15 থেকে 20 মিনিট আপনি রচনা লিখবেন। আপনার টার্গেট থাকবে মিনিমাম 4 পৃষ্ঠা লেখার। আপনি শেষের দিকে লিখলে আপনি এই যে 20 মিনিট বা 15 মিনিট সময় যে রচনার জন্য বের করবেন এটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। শুরুতে লিখলে আপনার যে লেখার যে ধারাবাহিকতা আছে বা যে পয়েন্ট আউট যে লেখাগুলো আছে বা প্রশ্নগুলো আছে সেগুলো আপনি শেষের দিকে যাই আপনি একটা এনার্জি লেস হয়ে যাবেন আর কি। কারণ আপনি একটা রচনা তখন বিভিন্ন কথা লিখতে হয়, রচনা লেখার সময় আপনাকে কিছু রেফারেন্স টানতে হয়, আমরা আলোচনা করব। তো এখানেও আপনি ঠিক করে রাখবেন যে ব্যাকরণের আপনি শুরুতে আসলে কি লিখবেন। এটা ঠিক করে রাখবেন, কারণ এটা আপনার পরীক্ষাতে এটাই থাকবে, কারণ হলে 4 ঘন্টা সময় পাবে। আপনি যদি আগে থেকে ঠিক করে রাখেন, টাইম ম্যানেজমেন্ট করে রাখেন, তাহলে আপনি এগিয়ে থাকবেন না। তো এটা করতে হবে আমাদেরকে। 4 নাম্বার পত্র, 5 নাম্বারে রচনা লিখবেন। তো এটা আপনি সিকোয়েন্স ঠিক করলেন, এটা একটা। হুম, এখন এই যে সিকোয়েন্সটা 48 মিনিট সময় হবে, আমি যে বললাম শেষে 3 থেকে 4 পৃষ্ঠা ধরে রাখেন, মিনিমাম 4 পৃষ্ঠা। 4 পৃষ্ঠা তো লিখতে বলবোই আমি, যাদের আসলে এই 4 পৃষ্ঠা লেখার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে আপনাকে, টাইম ম্যানেজমেন্টের, যে আসলে কিভাবে টাইমটা সেভ করা যায়। দেখি আমরা যদি উল্টা করে শুরু করি। আচ্ছা, তো রচনা 4 পৃষ্ঠা লিখতে হবে, এটা এই 4 পৃষ্ঠা লিখতে হবে। দ্যাটস মিন আপনি এই 48 মিনিটের মধ্যে লিখবেন।
এখন মনে করেন যে আপনি সিলেবাস কিচ্ছু জানেন না, কিচ্ছু মানেন না, কিচ্ছু বুঝেন নাই। সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় বলে রাখি, আপনি যদি পিএসসি, বিপিএসসি, নন ক্যাডার, জব সলিউশন, হ্যাঁ, যেটা রিটেন আর কি, এটা প্রফেসরের, এই বইটা কিনেন এবং কিনে যদি দেখেন, বিগত সালে বহু প্রশ্ন দেওয়া আছে আপনার। আপনি সেখান থেকে প্রশ্ন থেকে পরীক্ষা দিয়েও নিজের টাইম এবং স্ট্র্যাটেজি ঠিক করতে পারেন। আপনি যদি 5-6টা পরীক্ষা দেন এবং আজকে আমাদের যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো মিলাই দেখেন, তাহলে আপনি আপনার টাইম অ্যাডজাস্ট করতে পারবেন। তো রচনা 4 পৃষ্ঠা লিখবেন। আপনি যখন লিখবেন, আমরা রচনা তো 4 পৃষ্ঠা লেখার ক্ষেত্রে আমরা যখন 1 পৃষ্ঠা লিখবো, হ্যাঁ, আমরা শুরুতে কি করি, যে কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে 1 নাম্বার দিয়ে তো উত্তর লিখি, তাই না? এখন এখানে টাইম কনজিউম বা টাইমের ব্যাপারটা হচ্ছে যে অনেকে লিখবে 1 নং প্রশ্নের, হ্যাঁ, উত্তর, হ্যাঁ, আবার নিচে এরকম করে টান টান দিবে, হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই, দেখতে সুন্দর লাগে। আবার এখানে ও 1 নাম্বার দিয়ে উত্তর দিবে, দিবে, সমস্যা নাই, আবার নিচে একটা টানও দিব, অসুবিধা নাই তো নাকি? আচ্ছা, তাহলে একটা পদ্ধতি এখানে কয়টা হলো? এটা একটা আমি লিখলাম, এটা একটা লিখলাম, এটা একটা লিখলাম, তো তিনটাতে কিন্তু একই, এটাতে আপনাদের মার্কস কোথাও কেটে যাবে, কোথাও বেড়ে যাবে, এটা কিন্তু নির্ধারণ করছে না। তাই আপনি কোনটাতে টাইম সেভ করতে পারবেন, আপনি সেভ ফর্মুলাটা দিয়ে উত্তরটা লিখবেন আর কি। যাই হোক, এটা, এরপরে আমরা কি শুরুতে একটা ভূমিকা লিখলাম, তাই না? ভূমিকা লিখলাম এটার উপরে। এরপরে গ্যাপ দিয়ে তো আবার একটা প্যারা লিখবো, তাই না? হয়তো বা গুরুত্ব লিখবো বা উপকারিতা লিখবো, অপকারিতা লিখবো, তাই না? তারপর আবার একটা প্যারা লিখলাম, এরকম 3 বা 4টা প্যারাই আমার একটা পৃষ্ঠা, 3টা পৃষ্ঠা, 3টা প্যারাই একটা পৃষ্ঠা শেষ হয়ে যাবে। হুম। তাহলে এরকম যখন আমি রচনাটা লিখছি প্যারা আকারে, তাহলে এই প্যারাগুলা যখন শুরু করব, শুরুটা কিভাবে করব আমরা? দেখেন, আমাদের টার্গেট কি হচ্ছে, এই যে 48 মিনিটের মধ্যে আমি এই রচনাটা 3 থেকে 4 পৃষ্ঠা লিখবো। আমরা 4 পৃষ্ঠার একটা টার্গেট দিচ্ছি আর কি আপনাদেরকে। হুম। এখন কথা হচ্ছে, সাপোজ বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আপনি রচনা লিখছেন। হুম। মুখস্থ করার কোনো কিছু নাই, আজকে থেকেই আপনারা একটা টিপস বা রচনার বিষয়ে একটা টিপস ফলো করবেন আজকে থেকেই। যদি চাকরি আপনার প্রয়োজন থাকে, নিড থাকে, তাহলে আজকে থেকেই আপনার পত্রিকা পড়া শুরু করবেন। পত্রিকার কয়েকটা টপিকস আমরা নির্দিষ্ট করে দেব, এবং কি আপনি পত্রিকা যখন পড়বেন, পড়ার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি একটা রেফারেন্স টানতে পারছেন কিনা। উদাহরণস্বরূপ দিয়ে আপনি জনসংখ্যা দিয়ে লিখছেন, আমি 2 নম্বর প্যারায় শুরু করলাম যে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। হুম। এত বড় একটা জনসংখ্যা, আসলে যদি আমরা দক্ষ জনশক্তিতে পরিবর্তন না করতে পারি, তাহলে সেটা আসলে বোঝা হয়ে যাবে। আবার যদি আমরা দক্ষ জনশক্তি করে রপ্তানি করতে পারি বা বিভিন্ন কাজে লাগাতে পারি, সেটা কি হবে, সম্পদে পরিণত হবে। এই কথাটা লিখলাম একজন। আবার আরেকজন যে লিখলো যে পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী 2025 সালের রিপোর্টে উল্লেখ আছে যে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি বা 18 কোটি, প্রায় 18 কোটি। দেখেন, এরপরে আপনি লিখলেন এত বড় জনসংখ্যাকে আমরা বিভিন্ন খাতে কাজে লাগাতে পারি। জনসংখ্যা আসলে দেশের বোঝা নয়, দক্ষতা পরিবর্তন করতে, দক্ষ জনশক্তি গঠন গঠন করতে পারলে সেটা দেশের অর্থনীতিতে বিশাল একটা প্রভাব পড়বে। এটা আমরা ভবিষ্যতেও দেখেছি, বর্তমানেও দেখছি, এবং আমরা অতীতে দেখেছি, বর্তমানে দেখছি, এবং ভবিষ্যতেও সেটা আমরা আমাদের জনশক্তিকে রপ্তানি করে দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারবো। দুইটা দুইটা লিখলাম, তার মানে যে প্রথমে যে শুরু করেছিলাম তখন কিন্তু কোনো রেফারেন্স আমি দেইনি। দ্বিতীয় ধাপে যখন আমি শুরু করলাম একটা টপিকসের উপরে, সেক্ষেত্রে আমি কিন্তু একটা রেফারেন্স দিয়েছি পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, খেয়াল করবেন। এখন এরকম যখন আমি 4টা পৃষ্ঠা লিখতে গেলে মিনিমাম 9 থেকে 8টা আমি যখন প্যারা লিখবো, প্যারাগুলা যখন শুরু করব তখন তো অবশ্যই 1 লাইন অথবা 2 লাইন গ্যাপ দিয়ে লিখতে হয় আর কি। এখন যে পরীক্ষক যে খাতাটা কাটবে, সে কি করবে, যখন শুরুতেই দেখবে যে আমি একটা রিপোর্টের কথা বলছি, কোনো একটা সংস্থার কথা বলছি, কোনো একটা সালের কথা বলছি,
কোন একটা ইয়ারের কথা উল্লেখ করে একটা ডেটা দিচ্ছি, ডেটাটা যদিও এখানে একটা নাম্বারিক সংখ্যা, হ্যাঁ, সহজে কিন্তু চোখে পড়বে। হুম। ডেটা অবশ্যই নাম্বারিক সংখ্যা এবং সহজেই সেটা চোখে পড়ে। তাহলে এর সাথে যে পার্থক্যটা হইলো যে জেনারেল যে লিখলো এবং যে রেফারেন্স দিল, এক্ষেত্রে যদি আমরা এরকম সঠিকভাবে তথ্য দিয়ে লিখতে পারি, তাহলে যে 15 মার্কের মধ্যে 12 মার্ক পাওয়া সম্ভব, যদি ফুল স্ট্র্যাটেজি ফলো করে আপনি লেখেন। আমি একটার উদাহরণ দিলাম। এরপরে আপনি যখন শিক্ষা দিয়ে লিখতে যাবেন, তখন শিক্ষা নিয়ে কোন প্রতিষ্ঠান কাজ করে, হুম, কে কে রিপোর্ট দেয়, বা আমি জনসংখ্যা নিয়ে আরো যখন কাজ করলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো আর্টিকেলে জনশক্তি রপ্তানির কথা বলছে কিনা, হ্যাঁ, বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাইরে জনশক্তি কতগুলো আমাদের আছে, রেমিটেন্স কিরকম আসে, এরকম কোনো তথ্য প্রকাশ করছে কিনা। তাহলে এগুলা কি মুখস্থ করা লাগবে? এগুলো মুখস্থ করা লাগবে না। এগুলা যদি আপনি পত্রিকা পড়েন, যে কোনো একটা অথবা দুইটা পত্রিকা রাখতে পারেন, দীর্ঘ 4 মাস 6 মাস আপনি যতদিন চাকরি না পান, 2-3টা পত্রিকা রাখলেন, একটা নির্দিষ্ট সময় ধরে পড়লেন, তাহলে দেখবেন যে আপনার মাথায় এটা, যারা জনসংখ্যা নিয়ে রিপোর্ট করে এই সংস্থাগুলো খুবই কম। এবং বাংলাদেশের ভিতরে যারা করে, যে মন্ত্রণালয় করে, তারা আপনি যদি 2-3 দিন পত্রিকা পড়েন, তাহলে জেনে যাবেন যে কে কি নিয়ে রিপোর্ট করতেছে, শিক্ষা নিয়ে কে করতেছে, অর্থনীতি নিয়ে কে রিপোর্ট করতেছে, আপনি জেনে যাবেন। তার মানে আপনার জন্য রেফারেন্স দেওয়াটা খুবই সোজা হবে। আমরা একটু পরে বলে দেবো যে আপনি যখন পত্রিকা পড়বেন, তখন কোন টপিকসগুলো আসলে আপনি পড়বেন। এবং আপনি যখন পড়বেন, আপনি জেনারেল পড়বেন আর কি, যে পড়ছেন, আপনি লেখার সময় আপনি যখন লিখবেন তখন আপনার মাথায় থাকবে আপনি রেফারেন্স দিয়ে বর্ণনাটা করবেন নাকি, প্রশ্নের ধরন অনুযায়ী। আচ্ছা, রচনা গেল আমার। তারপরে হচ্ছে সারমর্ম বা সারাংশ। এটা আমরা যদিও সবাই অনেক জানি এটা কিভাবে লিখতে হয়। এক্ষেত্রে যেটা হয়, ভাবার্থটা লিখতে হয়, কি বোঝাচ্ছে আর কি। তো অনেকে যেটা ভাবে যে এই সারাংশ বা সারমর্ম পদ্য বা গদ্য থেকে আমরা যেটা লিখি আর কি, হুম, অনেকে যেটা হয় যে 1 পৃষ্ঠার মধ্যে আপনি যদি, আমরা যদি এই 1 পৃষ্ঠার মধ্যে, সাপোজ মনে করেন এই পৃষ্ঠার মধ্যে যদি আমি 3 থেকে 5 লাইন লিখতে চাই, সব 2-3-4-5 লাইন লিখলাম, তা দেখবেন যে একটা পৃষ্ঠার অর্ধেকের আগে শেষ হয়ে যায় আর কি। এখন এটা তো 5 নাম্বার আছে, তাই না? অনেকে যেটা 5 নাম্বার একটু একটা পৃষ্ঠা লিখে ফেলি। যাই হোক, এটা ভুলটা অনেকে করবে না, অনেকেই করে আর কি, অনেকে মনে হতে পারে, তা যার কারণে বলা আর কি। আসলে ভাই সেটা না। যেটা হচ্ছে যে আপনি অবশ্যই 3 থেকে 5 লাইনের মাধ্যমে আপনি এটা ভাবার্থটা লিখবেন। প্রথম লাইনে হয়তো বা আপনি জেনারেল যেটা বুঝাইতে সেটা বললেন, শেষে আপনি কি করণীয় বা আমাদের কি করতে হবে সেটা লিখলেন, মাঝখানে আপনি একটা ভাবার্থ লিখলেন। যাই হোক, এটা যখন আপনি পড়বেন, তখন এটা একটু মাথায় রাখবেন নাকি, যে আমি বলছি যেটা এখানে একটা ভাবার্থ লিখতে হবে, যেটা 3 থেকে 5 লাইনের মধ্যে হতে হবে। আপনার এটা 1 পৃষ্ঠা ফিল আপ হইলো কিনা এর চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি এটা 3 থেকে 4 লাইন যদি 1 পৃষ্ঠার অর্ধেকেরও অর্ধেক হয়, সমস্যা নাই, আপনি 4 মার্ক অবশ্যই ক্যারি করতে পারবেন। ভাবার্থ যদি আপনি বুঝতে পারেন এবং আপনি যে 3 থেকে 4 লাইনের মধ্যে সেটা লিখছেন সেটা শুধু নির্দিষ্ট করবেন। আদারওয়াইজ আপনার আর কোনো কিছু করার নাই, কোনো কিছু করতে হবে না। কখনোই 1 পৃষ্ঠা লিখতে, 1 পৃষ্ঠা লিখলে আপনার এটা গুরুত্বহীন হয়ে যাবে লেখাটা, তখন আপনি এটাতে মার্কস ক্যারি করবেন না, তো আপনি বুঝে যাবে যে আসলে আপনি আসলে ওটা এভাবে বুঝেন নাই আর কি। আচ্ছা, পত্র। অনেক সময় পত্রতে বন্ধু বান্ধবের কাছে পত্র বিষয়টা থাকে, পত্রিকা প্রকাশের জন্য এরকম পত্র লেখা থাকে, আবার আবেদন পত্র থাকে, যে অসুস্থ আছেন এ ধরনের আবেদন পত্র লেখা থাকে। তো এখানে কিছু স্ট্র্যাটেজি এখানেও আছে, যে আপনি যখন দেখবেন যে আবেদন পত্র এবং বন্ধুর কাছে পত্র আছে, আপনি কোনটা লিখবেন। আর যদি অপশন না থাকে, শুধুমাত্র বন্ধুর কাছে থাকে, তখন তো আসলে বন্ধুরই লিখতে হবে। বা যদি আপনি কোনো কোনো স্কুলের শিক্ষকতা করার জন্য আবেদন করছেন, এটা আছে, অথবা আপনার একটা অসুস্থতার জন্য আবেদন আছে, সেক্ষেত্রে আপনি কোনটা পত্রটা কোনটা লিখবেন। এটা মনে হতে পারে যে না, যদি আমি এখন শিক্ষকতার জন্য আবেদন করি, তাহলে সেক্ষেত্রে এমনও হতে পারে যে আমি 2 পৃষ্ঠা লিখতে পারবো।
নাম্বার বেশি ক্যারি করবই। না, এটা আসলে ভুল ধারণা। সবসময় চেষ্টা করব যে আবেদনপত্র যেটা হচ্ছে অসুস্থতা বা ছুটির জন্য এই ধরনের কিছু থাকলে লিখার, বা পত্রিকা প্রকাশের জন্য থাকলে এগুলা লেখার চেষ্টা করব আমরা। আবেদনপত্র সাধারণত এক পৃষ্ঠা লিখলেই হয়। হ্যাঁ। তবে যদি আমরা শিক্ষকতার ক্ষেত্রে আবেদনটা থাকে সেক্ষেত্রে 2 পৃষ্ঠা লেখা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যখন যদি আমরা 2টা পৃষ্ঠা পাশাপাশি খুলি, তাহলে অবশ্যই এখান থেকে শুরু করতে হবে আর কি। এই বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় যায় শেষ করতে হবে আর কি। আর অন্যান্য যে আবেদনপত্রগুলো আছে সেগুলো 1 পৃষ্ঠায় লিখলেই এনাফ। 1 পৃষ্ঠার মধ্যে যে নাম্বার আছে ফুল নাম্বার আপনি ক্যারি করতে পারবেন ওখানে। তো আপনাকে যেটা করতে হবে যে এটার যে বডি আছে, যে স্ট্রাকচার আছে, আপনি কার বরাবর লিখছেন, হ্যাঁ, এবং কি এটা যে সাবজেক্ট আছে, মূল বিষয় আছে, এবং যে শেষে আপনি ইতি টানছেন, সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর যদি শিক্ষকতা নিয়োগের ক্ষেত্রে এরকম আপনার বিভিন্ন ধরনের সংযুক্তি, শিক্ষাগত যোগ্যতা এগুলো উল্লেখ করা প্রয়োজন পড়ে, তাহলে আমরা যেটা করব, মানে যদি কোনো অপশনই না থাকে আপনার, তখন তো এটা লিখতেই হবে আপনার কাছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এই 2 পৃষ্ঠার মাঝখান থেকে এরকম একটা পৃষ্ঠায় যায় শুরু করা, যাতে আমরা বাম পাশে শুরু করতে পারি, ডান পাশে, অর্থাৎ টিচার যাতে খুললে দুইটা এক নজরে দেখতে পারে, মানে মিলাইতে পারে আর কি। এটা একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করার জন্য আর কি। এক্ষেত্রে ভালো রেসপন্স পাওয়া যায়। কারণ যে খাতা দেখবে, টিচার আলটিমেটলি খাতার লেখা দেখে আপনাকে মার্কস দেবে, আপনি কত সুন্দর, হ্যাঁ, বা আপনার কি কি যোগ্যতা আছে, আপনি কি আবিষ্কার করেছেন বাসায়, এগুলো দেখে দেবেন, আপনার খাতা দেখে দিবে। তো খাতার প্রতি একটা যত্ন নিতে হবে আর কি। আচ্ছা, অনুবাদ। অনুবাদের এখানেও টেকনিক আছে অনুবাদের। অনেক সময় দেখবেন যে আমরা কিছু ওয়ার্ডের মিনিং খুঁজে পাই না, আবার আমি যখন গল্প পুরাটাই পড়ে ফেলবো তখন একটা গল্প বানাতে পারি যে একটা গল্পের কথা বলছে এখানে, কোনো ভাবার্থ বুঝছে। তখন আপনি একটা লাইন যখন অনুবাদ করবেন, তখন যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ড ট্রান্সলেট যে করে বসাইতে হবে, সেটা আসলে করা প্রয়োজন। তো অনেক সময় আপনি ভাবার্থ লিখেও সেটাকে পূরণ করতে পারেন। একটা ওয়ার্ডের অনেক ভাবার্থ থাকে, অনেক মিনিং থাকে, একটা লাইনের অনেক অর্থ থাকে। আপনি ইংলিশে যখন পুরাটাই পড়ে যাবেন, আপনি যদি দু একটা ওয়ার্ড নাও বুঝেন, আপনি যদি গল্প আকারে সেটা লিখে দিতে পারেন, বা ওখানে অবশ্যই একটা গল্পতে থাকবে, তাহলে আপনি ফুল মার্কস ক্যারি করবেন সেখানে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে, আহ, এই ব্যাকরণের প্রশ্নগুলোতে আপনি যেটা করবেন যে ব্যাকরণের অংশটা আমরা একটা নতুন একটা পেজে যাই। আচ্ছা, তাহলে ব্যাকরণের অংশগুলো আমরা যেটা দেখলাম যে আমরা কত সহজে লেখাটা শুরু করতে পারি, তাই না? লেখাটা খুব সহজে শুরু করতে পারি। এটা আপনি ঠিক করে নেবেন আপনার জন্য। আমার থিওরি যদি ভালো লাগে, টাইম কনজিউমিং হয়, ফলো করতে পারেন, চেষ্টা করতে পারেন, নাহলে আপনার নিজের মতো করে বানিয়ে নেবেন। 1 নাম্বার উত্তর দিয়ে লিখে নিলাম, হ্যাঁ। এখন এক কথায় প্রকাশ আছে, সাপোজ মানে একটা নাম্বার আছে এখানে, হ্যাঁ। আকাশে চড়ে যে খেচর, হুম, আমি সাপোজ এটা লিখলাম, হ্যাঁ। আর একজন কি করছে, 1 নাম্বার দিয়ে লিখছে খ, উত্তর দিয়ে দিছে এখানে খ, খেচর, খ, সার্বজনীন, গ, এরকম করে লিখছে সে, ঘ, ঙ, চ, ওই থাকে যায় এরকম করে লিখছে। আর একজন এটা লিখছে, হুম। তাহলে 2 ধরনের লেখা আমরা এখানে দেখলাম। তাহলে এটা কি, আমরা যে খাতাটা লিখছি এটা কিন্তু উত্তরপত্র, তাই না? উত্তরপত্রে আপনি প্রশ্ন লিখবেন কেন? একান্ত যদি প্রয়োজন না হয়, দরকার আছে? আমার মনে হয় দরকার নাই। না লেখাই ভালো। এটা কি যে সময় মেনটেন করা খুবই কঠিন হবে, তাই এটা আমি বলবো অ্যাভয়েড করতে।
আর এটাকে ফলো করতে বলতেছি। উত্তরপত্রে শুধু উত্তর থাকবে। আমি তো নাম্বারিং করতেছি, তাই না? আমি তো নাম্বারিং করতেছি। সেক্ষেত্রে প্রয়োজন আছে আর না, আর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে ব্যাকরণের আর যে বাগধারা আছে বা সন্ধি বিচ্ছেদ আছে আমরা সেম জিনিস ফলো করব। আর যদি ব্যাকরণের অন্যান্য অংশ থেকে প্রশ্ন থাকে, মনে করি 1 নাম্বার ক এর উত্তর দিলাম যদি আমরা এখানে, হুম, আমরা যদি এরকম উত্তর দিই, সেক্ষেত্রে আমরা হয়তো বা অনেক সময় কি করতে পারি, নাম্বারিং করে দিতে পারি যে ক খ বা এ দিয়ে শুরু করতে পারি, বি দিয়ে শুরু করতে পারি, এ দিয়ে আমরা পয়েন্ট আকারে আমরা যে কোনো প্রশ্ন পয়েন্ট আকারে লিখতে পারি। সাপোজ আপনি লিখছেন যে সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, বা লিখছেন নত্য বিধানের মধ্যে সত্য বিধানের 5টি নিয়ম, বা প্রমিত বাংলার 5টি নিয়ম। আপনি স্পেসিফিক ভাবে লিখবেন। আপনি কথাটা যত ছোট পারেন লেখেন, একটা উদাহরণ যদি দিতে পারেন সাথে উদাহরণটা যুক্ত করে দেন। এখানে আর এই যে নিচে নত্য বিধান এবং সত্য বিধানের আহ, নিয়মাবলী লেখা হলো, এটা লেখার প্রয়োজনীয়তা নেই আপনার। মানে এটা একটা টেকনিক্যাল বিষয় আর কি, যেভাবে হ্যান্ডেল করা যায়। কত কথাগুলো কত ছোট করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অ্যাড করা যায়, সেটা থাকবে আপনার টার্গেট। এক্ষেত্রে যেটা হবে যে আপনি একটা টাইম সেভ করতে পারছেন। কারণ আমার আহ, যে 48 মিনিটের হিসাব, এই হিসাবগুলো তো আমার এখান থেকে আসবে, তাই না? এই যে আমি ব্যাকরণের অংশগুলো উত্তর করব, তারপর হচ্ছে এই পত্র, সারমর্ম, সারাংশ, অনুবাদ, এগুলা থেকে পরেই তো আমি রচনার যে 4 পৃষ্ঠা লিখবো, এখান থেকে তো টাইমটা আমাকে বের করতে হবে। তার মানে প্রত্যেকটার আমার কি সিকোয়েন্স ঠিক করা আছে, প্রত্যেকটা আমি কত কোনটা আগে লিখবো এবং কি স্টাইলে লিখবো সেটা আগে থেকে ঠিক করা আছে। এবং কি সর্বশেষ 48 মিনিটের ভিতরে আমি যে 3 থেকে 4 পৃষ্ঠা রচনা লিখবো, সেটাও আগে থেকে ঠিক করা আছে আমার। এটা তার মানে যে এই পরিকল্পনা করবে না, তার থেকে সে অবশ্যই এগিয়ে থাকবে। এছাড়াও পড়ার ধরন, রিভিশন দেওয়ার ধরন, অনেক কিছু নির্ভর করছে যে আপনি কত দ্রুত মেমোরাইজ করতে পারছেন, মনে রাখতে পারছেন, কত দ্রুত আনসার করতে পারছেন। তো রচনার জন্য যে বিষয়টা আমরা এখন অনেক বইয়ে, অনেক হাজার হাজার, আপনি যদি জব সলিউশনস কিনেন না কেন, হাজার হাজার রচনা পাবেন। লিখতেই আছে অনেক পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। আর এই একটা রচনা যদি ওখানে 4 পৃষ্ঠা থাকে, আপনি যদি ওটা খাতায় লিখতে যান তাহলে তো 14 পৃষ্ঠা হবে সেটা। তো ওই রচনা পড়ার দরকার আছে কোনো? পড়লেও কি ওটা লিখতে পারবেন? ওইটাই কি আসবে পরীক্ষায়? আচ্ছা, এত প্রশ্ন, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এর সমাধান কি? 15 মার্কস। 1-2 মার্কস না কিন্তু, 15 মার্কস। তাই পত্রিকা পড়ার সময় আমরা জনসংখ্যা রিলেটেড প্রশ্নগুলো, তো এখানে আমরা জনসংখ্যা রিলেটেড যখন পড়বো যে এই জনসংখ্যা রিপোর্টগুলো কে জেনারেট করতেছে, তাই না? তাহলে এগুলোর নাম আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। জনসংখ্যা রপ্তানি কোথায় কোথায় কি হচ্ছে, জনশক্তিতে রূপান্তর করতে কি হচ্ছে, হ্যাঁ। এই এত বড় জনসংখ্যার সুবিধা অসুবিধা কি, সরকার এই বিষয়ে কি ভাবছে, জাস্ট এগুলা রিলেটেড আপনি আর্টিকেল কিন্তু থাকে, খেয়াল রাখবেন। আর্টিকেলগুলো কাজে দিবে আমাদের যে কোনো সম্পাদকীয় বা এই বিষয়গুলো পড়ার সময়। সেটা এই যে কয়েকটা টপিকস আমরা বললাম, অর্থনীতি করার ক্ষেত্রে অর্থনৈতিক রিপোর্ট, হ্যাঁ, এই যে বাৎসরিক রিপোর্ট আমাদের, সেটা কিভাবে হয়, হ্যাঁ, অর্থনৈতিক কার উপরে নির্ভর করছে, বৈদেশিক উপরে কি রকম নির্ভর করছে, হ্যাঁ, রপ্তানি আমদানির উপর কি রকম নির্ভর করছে, এগুলো অনেক রিপোর্ট দেখবেন যে পত্রিকায় পড়লে দেখা যায়। তো আপনি যখন নির্দিষ্ট টপিকসে পড়ছেন এবং আপনার যখন টার্গেট থাকছে যে আপনি এখান থেকে কি কি তথ্যগুলো আপনি কালেক্ট করতে পারবেন, এরকম না যে মুখস্থ করতে হবে জাস্ট খালি একটা সংস্থার কথা, পরিসংখ্যান ব্যুরো কথা যদি আপনি 5 দিন পড়েন পেপারে, আপনার মাথায় থেকে যাবে, ওটার জন্য আলাদা প্রেশার দিয়ে আপনার মাথায় রাখতে হবে না।
প্রযুক্তিগত বিষয়গুলা, যে বিষয়টা আছে, আইসিটি আর্টিকেল আছে, অনেক সময় বিভিন্ন ধরনের প্রযুক্তি আসতেছে, হ্যাঁ, এআই আসতেছে, হ্যাঁ, এআই কে কত দূর এগিয়ে গেল, চ্যাট জিপিটি, বিভিন্ন ধরনের আর্টিকেল দেখবেন যে এই রিলেটেড আর্টিকেল আসতেছে, হ্যাঁ, ফিউচার, বাংলাদেশ কোথায় দেখছেন, বিশ্ব কোথায় যাচ্ছে, এগুলো অনেক যুক্তিতর্ক দেখবেন পত্রিকায় থাকতেছে। হুম। এই যে এআই তৈরি হচ্ছে, এআই তে এনভিডিয়া, এই যে বিভিন্ন ধরনের সংস্থা যারা চিপস তৈরি করতেছে, হ্যাঁ, চ্যাট জিপিটি নিজেই নিজের অনেক কিছু করতেছে, এই যে বিষয়গুলো আছে, অনেক আর্টিকেল দেখবেন যে বিশেষজ্ঞ অনেকেই লিখছেন বিভিন্ন পত্রিকায়। আপনি একটা অথবা দুইটা পত্রিকা আপনার সাথে রাখতে পারেন আর কি। এই রাখলে যে প্রেশারটা হবে না, হবে, কমে যাবে আপনার, যে আপনি এই যে আগে থেকে টার্গেট করছেন যে 4 পৃষ্ঠা লিখবেন এবং প্যারা আকারে লিখবেন, এবং প্রত্যেক প্যারার শুরুতে আপনি একটা ভালো রেফারেন্স দিয়ে সেটা শুরু করবেন। পেপার পড়লে আপনার অনেক তথ্য আপনার মাথায় থাকবে, কি লিখবেন এটাকে আপনাকে আর আলাদা করে বলার কোনো দরকার নাই। তখন আপনার এই জিনিসটা আসলে আর রচনা পড়তে হবে না আপনাকে। এক্ষেত্রে জেনারেল নলেজ যে বিষয়টা আছে অনেক সময় থাকে, কাজে লাগবে। অনেক সংস্থার নাম পারবেন, হ্যাঁ, সদর দপ্তর কথা বুঝতে এটা পেরে যাবেন, হ্যাঁ, ফুল ফর্ম পেরে যাবেন, অনেক জিনিসই আপনি পেরে যাবেন। এটা আপনার নলেজকে বৃদ্ধি করবে। এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে অনেক সময় থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে শিক্ষা, এডুকেশন নিয়ে থাকে। এই কয়েকটা বিষয় যদি আপনি পত্রিকা পড়ার সময় ফলো করেন, যে এই কয়েকটা বিষয় আমি একটু জাস্টিফাই করব নিজেকে, এবং কি যাতে এরপরে আমার একটা দক্ষ থাকে, এবং আমি যদি নিজেই একটা আর্টিকেল লিখতে পারি, বা নিজেই আমি 4 5 পৃষ্ঠা লিখতে পারি, এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, তো বাংলা বিষয়টা তো আমরা আসলে মোটামুটি শেষ করলাম। বাংলার সাথে ইংলিশটাও কিন্তু প্রায় সেম থিওরিতে কিন্তু আমাদেরকে পড়তে হবে। ইংলিশে যেহেতু ধরন আলাদা, তো ইংলিশটা ঠিক, যে ইংলিশের পত্রগুলো দেখি আমরা, যে গ্রামার থাকবে, ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকে, হ্যাঁ, এখান থেকে আমাদের সিলেবাসে দেওয়া আছে যে প্রিপোজিশন থাকবে, রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, ইডিয়ম ফ্রেজ থাকবে, হ্যাঁ, তা ভয়েস নিরেশন থাকতে পারে, চেঞ্জিং থাকতে পারে, বিভিন্ন ধরনের এগুলো থাকে আর কি। ট্রান্সলেশন থাকে একটা, এরকম অনুবাদ করে আসলাম যেমন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, সেম থিওরি এখানে। লেটারের ক্ষেত্রেও কিন্তু সেম, আবেদনপত্র আছে, বন্ধুর কাছে পত্র আছে, হ্যাঁ, পত্রিকা প্রকাশের জন্য বা কোনো একটা সমস্যা প্রকাশ করার জন্য পত্র আসে, একটা আছে কম্পিটিশন আসে, একটা প্যাসেজ থাকে যেখান থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকে, আপনাকে সেটা উত্তর করতে হবে, তারপর রচনা থাকে। তো আমাদের এখানেও তো আমাদের 48 মিনিট সময়, যেহেতু 40 মার্ক থাকে, 40 মার্কস থাকবে, এখানেও 48 মিনিট সময় পাবো। তাহলে আমরা এরকম আগে যেরকম বিভক্ত করছিলাম, আমরা চেষ্টা করব এখানেও একটা বিভক্ত, টাইম ম্যানেজমেন্টের একটা নিয়ে আসছে। হুম। তার গ্রামার অংশটা যেটা থাকবে, গ্রামারের প্রশ্নগুলো তো আমরা আগে থেকে জানছি, প্রিপোজিশন থাকতে পারে, তাই না? তারপর হচ্ছে ইডিয়ম ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে, তা আমরা ঠিক করে নেবো যে 10 মিনিটে শেষ করব। ট্রান্সলেশন, বাংলা যেরকম করে অনুবাদ করছিলাম, ঠিক এখানেও সেম ভাবে 5 মিনিটের মধ্যে শেষ করবো। লেটার বা অ্যাপ্লিকেশন, কম্প্রেশন বিষয়টা আছে, এটাও টেকনিক্যালি একটা বিষয়, অনেক বড়, এটা অনেক সময় নষ্ট হয়। তারপর আছে রচনা। তাহলে বাংলা রচনা আর ইংলিশে রচনা, যে বাংলাটা যখন আমি পড়ছি, সেটাকে ইংরেজিতে লেখার প্র্যাকটিস করতে হবে, অথবা একটা ইংরেজি পত্রিকা রেগুলার পড়তে হবে। তাহলে আমাদের যে থিওরি, একটা জিনিসই আমি 2 জায়গায় অ্যাপ্লাই করতে পারবো আর কি। সেম, ইংলিশে কোনো রচনা পড়ার প্রয়োজনীয়তা নেই, বাংলা আর ইংলিশের রচনা প্রায় সেম, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে খালি, জাস্ট এটুকুই। আপনার লেখার ধরন, বা আপনি যদি পত্রিকা পড়ে থাকেন কিছুদিন, তাহলে আপনি এমনিতেই লিখতে পারবেন। কিছু প্র্যাকটিস করতে হবে, যদি দুটাই, বাংলাও প্র্যাকটিস করতে হবে, ইংলিশও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো হবে না। একটা দুইটা রচনা যদি আপনি ধরে ধরে লিখেন, আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা চাচ্ছিলেন, কিরকম চাচ্ছেন, বা আমরা যে বলছি যে আমাদেরকে আসলে একটা রেফারেন্স বা রিপোর্ট আকার কিছু একটা লিখতে হবে, দুই একটা রচনায় যদি আপনি নিয়ে আসতে পারেন, হাতে একদিনে হবে না, দেখবেন যে একসময় আইডেন্টিফাই করতে পারলে আপনি যে কোনো রচনা লিখতে পারবেন। এটা তো আপনি, এটা আসলে আমরাও কিছু জিনিস পরবর্তীতে আলোচনা করব আরো। তো গ্রামার যে বিষয়টা আছে, বাংলায় যেরকম আছিল, আমরা এটাকে সংক্ষেপে এখন বলি, ঘন্টাখানেক হয়ে গেছে আমাদের। বাংলার যে বিষয়টা আছে, আমরা যখন 1 নাম্বার উত্তর দিয়েছিলাম, তাহলে এখানে
যদি আমরা এক নাম্বার বা নাম্বার দিয়ে আনসার যদি দিই, হ্যাঁ, এখন এটাতে যদি প্রিপোজিশন থাকে তাহলে আমরা টু, ফ্রম, উইথ, এই সিকোয়েন্সে লিখবো, আমরা পুরোটাই লিখতে যাব না। দেখেন আমাদের কিন্তু টার্গেট আছে যে আমাদের টাইম ম্যানেজমেন্ট করতেছি আমরা, সময়টা কিভাবে বাঁচানো যাবে সেটা খেয়াল রাখতে হবে। আপনি আনসার টু দ্য কোশ্চিন 01 লিখতে পারেন, আপনি যদি আপনার ক্যাপাসিটি থাকে লিখেন, সমস্যা নেই আমার। কিন্তু এই 48 মিনিটের মধ্যে মাথায় রাখবেন যে আপনি রচনাটা 3 থেকে 4 পৃষ্ঠা লিখছেন, তাহলে টাইম কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে সময়টা বাঁচাতে হয় সেটা আগে থেকেই মাথায় কাজ করবে আপনার। আচ্ছা, তার গ্রামার অংশটা গেল আমাদের। ট্রান্সলেশনের বিষয়টা তো আমরা বাংলা বঙ্গানুবাদের মতো ছেড়ে দিলাম, হ্যাঁ। এখানে জাস্ট খালি প্রেজেন্ট বা কোন টেন্সে আছে সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, ঘটনাটা বুঝতে পারেন, তাহলে আপনি একই শব্দের অনেক ইংলিশ সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, হ্যাঁ। আপনি হয়তো বা নেগেটিভ দিয়ে সিনোনিম ইউজ করতে পারবেন তখন, বা আপনি পজিটিভ দিয়ে তখন নেগেটিভ ইউজ করতে পারবেন। এগুলা তখন আপনি উত্তর করতে পারবেন। মানে আপনি একটা জিনিস লিখছেন, হা বোধক সংখ্যা লিখছেন, কিন্তু কোনোভাবে না বোধক জিনিসটা আসছে না, আপনি এটা টেকনিক্যালি একটা সলভ করতে পারবেন। কিন্তু এটার জন্য আপনি কিছু 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 প্র্যাকটিস করতে হবে, কিছু মূলভাব খুঁজে বের করার চেষ্টা করতে হবে, অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার চেষ্টা করতে। বাংলা ইংলিশের ক্ষেত্রে দুটোই সেম। তারপর তো ব্যাকরণে কিছু রুলস রেগুলেশন আছেই, হ্যাঁ, যে সেটা কোন সেন্টেন্সে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে বা কোন টেন্সে আছে, এটা একটু খেয়াল রাখতে হয়, হ্যাঁ। বা এটা যদি আপনি জেনারেলি পড়েন, ঘটনাটা ভবিষ্যৎকালের না বর্তমানকালের না অতীতকালের, এমনিতেই দেখবেন যে পুরো ঘটনার আপনি টেন্স বের করে ফেলতে পারছেন। এটা কি কাকু দিয়ে করাচ্ছে বা নিজে করতেছে, কেউ অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, হ্যাঁ, সেটা আপনি নিজেই বের করে ফেলতে পারবেন। তারপরে তো কিছু টেকনিক আছেই, আপনি একটা ওয়ার্ড খুঁজে পেলেন না, ওটা সমার্থক শব্দ জানা আছে আপনার, ইংলিশ জানা আছে, তো আপনি বাক্যটাকে নেগেটিভ করে সমার্থকটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনি হয়তো বা একটু ইয়া হবে, কিন্তু আপনি যেহেতু পুরাটাই উত্তর করছেন, যে খাতা কাটবে সে আপনার পাওয়ার বা আপনার লেখার ক্যাপাসিটি একটু বুঝতে পারবে, তখন সে হয়তো বা আপনার যে এখানে যে নাম্বার আছে সেটা আপনি ক্যারি করতে পারবেন আর কি। লেটারের ক্ষেত্রে তো আমরা বাংলার মতোই বলবো, যে বাংলাটা আপনি যেভাবেই লিখছেন, অ্যাপ্লিকেশন লেখার চেষ্টা করছেন, সেটাই লিখবেন, আপনি 1 পৃষ্ঠার মধ্যে লিখবেন, ব্যতিক্রমী করার কোনো প্রয়োজনীয়তা নেই। 1 পৃষ্ঠা, এবং 1 পৃষ্ঠার মধ্যে যে ফুল পৃষ্ঠা ফুল হতে হবে তা না, আপনি কতটুকু গ্যাপ দিয়ে আপনি টু শেষ শুরু করতেছেন বা কতটুকু শুধু বরাবর শুরু করতেছেন, হ্যাঁ, এই গ্যাপগুলা একটু মাথায় রাখবেন, যে আপনার ডিয়ার স্যার বা কিভাবে শুরু করছেন, এরপরে ফাইনালি আপনি যখন আপনার শেষ করছেন ইতি দিয়ে, সেখানে কতটুকু গ্যাপ দিচ্ছেন, এগুলা জাস্ট খালি খেয়াল রাখবেন। হেডিং এর 2 লাইন বা 3 লাইন লিখলে এরকম হয়ে যাবে আর কি। তো এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজে 5টা প্রশ্ন দেওয়া থাকে। অনেক সময় প্যাসেজটা এমন হতে পারে যে আপনি গল্পের মধ্যে পেরে গেছেন, জানা গল্প আসছে, সেক্ষেত্রে তো উত্তর করা খুব সহজ। আবার এমন সময় হয় যে আপনার আহ, ইয়াটা আসছে না, মানে প্যাসেজটা এমন আসছে যেটা আপনি কোনোদিন পড়েনি নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার যেটা করণীয় হবে, যে যে 5টা প্রশ্ন আছে সেটা প্রশ্নগুলো আপনি আগে 5বার পড়ে নেবেন, বা 2বার পড়ে নেবেন সর্বোচ্চ, মিনিমাম 2বার পড়বেন। 2বার পড়লে কি হবে, প্রশ্নগুলোতে কি জানতে চাইছে সেটা আপনি বাংলায়, বা আপনি ওই যে প্রশ্নের পাশে এরকম মার্ক করে বা কোনোভাবে একটা মনে রাখার চেষ্টা করবেন, তারপর প্যাসেজটা পড়া শুরু করবেন। এটা মানে একটা টেকনিক আর কি, যখন আপনি পারলেন না, আপনার প্যাসেজটা আপনার আয়ত্তে নাই, তখন সেটা আপনি এটা করবেন। আর যখন আপনি কমন পাবেন তখন তো আপনি প্রশ্নগুলো উত্তর করতে পারবেন। এখানেও আপনি উত্তর লেখার ক্ষেত্রে আহ, প্রশ্ন দেখে আপনি কতটুকু লিখবেন, বা প্রশ্ন কি চাইছে, আপনি কোন টেন্সে সেটা লিখছেন, হ্যাঁ, সেটা আপনি কিভাবে মেলাচ্ছেন, প্রশ্ন দেখলে সেটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে আর কি।
এখানেও যে আপনার ওই যে প্রশ্নটা যদি আপনি এক লাইনে লিখেন তাও উত্তর কিন্তু ঠিক আছে। আপনি কি লিখছেন বা কি জানতে চাওয়া হয়েছে সেটা জাস্ট খালি এখানে কি করতে হবে। এটার জন্য এই যে 2 মার্কের জন্য যে আপনি 3 পৃষ্ঠা লিখবে, 3টা লাইন লিখবেন, 4টা লাইন লিখতে হবে, এটা জাস্টিফাই করার জন্য আপনি এক লাইনে উত্তর হতে পারে। হুম। এক লাইনে ম্যাক্সিমাম প্রশ্ন এক লাইনে হয়। তো আপনি এক লাইনে যে লিখবেন ওই লাইনটা আসলে আপনি প্যাসেজ থেকেই ঠিক করবেন আর কি। এখান থেকে আপনি প্রশ্নটা কোন টেন্সে লিখতে হবে উত্তরটা সেটা একটু দেখে নেবেন। আর যদি প্যাসেজ কমন না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রশ্নগুলো 2 থেকে 3 বার পড়ে নেবেন। পড়ে কি চাইছে এটা খুঁজে বের করবেন। এরপরে আপনি প্যাসেজের যখন পড়বেন তখন আপনি আন্ডারলাইন করে দিলেন যে এই কয়টা উত্তরে লিখতে হবে। এরপরে জাস্ট খালি আপনি উত্তর লেখার যে ধরনটা আছে, কি টেন্সে লিখবেন বা কি দিয়ে শুরু করতে হবে, জাস্ট সেটা অ্যাপ্লাই করলে এনাফ। এটা আপনার 1 লাইন 2 লাইন এর বেশি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। রচনা ক্ষেত্রে এখানে আমরা আর বেশি কিছু বলবো না। আমরা বাংলার যে বিষয়গুলো বলছি ইংলিশে, বাংলার ক্ষেত্রে তাই আপনি বাংলা রচনা করার ক্ষেত্রে যদি ইংলিশে ট্রান্সলেট করে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনাকে শুধু বাংলা লেখার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আপনি ইংলিশে লিখে প্র্যাকটিস করলেই হবে। তাছাড়া আপনি ইংলিশে একটা পত্রিকা পড়লেন আর কি, ইংলিশে একটা পত্রিকা পড়া শুরু করলেন। এটা এটা ইনভেস্টমেন্ট একটা আপনার। পত্রিকা পড়া শুরু করলেন, না করলে আপনি আজকে থেকে শুরু করেন। হ্যাঁ। আচ্ছা। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি পত্রিকা পড়া শুরু করেন আজকে থেকে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন যে অনেক ইডিয়ম ফ্রেজও আপনার হয়ে যাবে। হ্যাঁ, ইডিয়ম ফ্রেজও আপনার কিন্তু পেপার পড়তে পড়তে হয়ে যাবে। হ্যাঁ, অনেক হয়, প্রিপোজিশনও আপনার অনেক কিছু হয়ে যাবে। এখন এগুলা কিভাবে হবে? আসলে কি পত্রিকায় কি বলা আছে এটা ইডিয়ম ফ্রেজ প্রিপোজিশন? মানে আপনি যখন সিলেবাসটা জানেন যে পরীক্ষায় প্রিপোজিশন আসতে পারে, পরীক্ষায় ইডিয়ম ফ্রেজ আসতে পারে, সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে আপনি যখন পত্রিকা পড়ছেন ও পড়ার ক্ষেত্রে প্রিপোজিশন কোথায় কিভাবে ইউজ করলো ওখানে, হ্যাঁ, কোথায় কোন ফ্রেজ ইউজ করলো সেটা একটু দেখে নিলেন আর কি। হ্যাঁ, এটা আপনার নিজ দায়িত্বে দেখে নিলেন, তাহলে আপনি সমৃদ্ধ হইলেন। এখানে সেখানে কাজে লাগবে আর কি আপনার। হ্যাঁ। এছাড়া আপনি তো রিপোর্টগুলো পড়ছেনই, যে পপুলেশন সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, সায়েন্স সম্পর্কে, এআই সম্পর্কে, এডুকেশন সম্পর্কে বাংলায় যেরকম পড়ছেন ঠিক ইংলিশও সেরকম করে পড়ে নিচ্ছেন। দ্যাটস মিন এখানে কিন্তু আপনার অনেক কাজ করার বিষয় আছে, আপনি কাজ করতে পারেন। উম, তাহলে ইংলিশ লেখার ক্ষেত্রে আপনি যত সংক্ষেপে লিখতে পারেন, যত ক্লিয়ার লিখতে পারেন, এবং রচনাটা অবশ্যই আমরা কি করব, 3 থেকে 4 পৃষ্ঠা লিখব। বাংলা যে ফরম্যাটে আমরা বলেছি সেম ফরম্যাটে লিখব। পত্রিকা পড়ার সময় আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে পারেন, কি কি ফ্রেজ বা প্রিপোজিশন, সেগুলো মাথায় রাখতে পারেন। খুবই কাজের। হ্যাঁ, প্রিপোজিশন কত মুখস্থ করবেন? হ্যাঁ, কিছু জিনিস তো জেনারেল যেগুলো পরীক্ষায় আসে দেখবেন যে আমরাও কিছু দিয়ে দিব, কিছু বইও পাবেন, পেরে যাবেন। হ্যাঁ, কিন্তু তারপরেও তো আপনাকে সবার থেকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে চাকরিটার জন্য। আচ্ছা, সাধারণ জ্ঞানের বিষয়ে বেশি কিছু বলবো না, যেহেতু সাধারণ জ্ঞান বিষয়ের সিলেবাসটা আমাদের নির্দিষ্ট, এবং আমরা যে টেকনিকগুলো দেখলাম, যে আমরা যখন এক কথায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখছি, 1 নাম্বারের প্রশ্ন লিখছি, জাস্ট খালি উত্তরটা লিখছি, তো এখানেও 40 নম্বর 48 মিনিট সময়, তাই না? তাহলে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাধারণ জ্ঞান সবকিছুরই সিলেবাস দেওয়া আছে। তো আমরা টাইম ভাগ করে নিতে পারি, বাংলাদেশ বিষয়াবলী কত লিখবো, সাধারণ বিষয় কত লিখবো, এবং কি এই 3টা বিষয় মিলে আমরা যে 48 মিনিটে শেষ করতে হবে আমাকে। হুম, এটা আগে থেকে আমরা ঠিক করে রাখতে পারি। আপ টু ইউ, এটা কারোর কম বেশি সময় লাগে, 2-3টা পরীক্ষা দিলে সে টাইম পরীক্ষা দিতে হবে, তার মানে আর কি। পরীক্ষা কেন দিতে হবে? আলটিমেটলি তো পরীক্ষায় দিতে হবে, হলে গিয়ে, তাই না? মানে পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে। আচ্ছা। তো লেখার কৌশল যেটা হলো, যে সংক্ষেপে যেটা বলছিলাম, যে এরকম য- প্রশ্ন যদি এরকম থাকে যে বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত করা হয়েছে, প্রণয়ন করার কাজ শুরু হয়েছে, হ্যাঁ, কত সালে প্রণয়ন করা হয়েছে,
তো উত্তর লেখার ক্ষেত্রে অনেকে লিখবে যে বাংলাদেশের সংবিধান 1972 সালে লেখা শুরু হয়েছে বা লেখা। তা আবার অনেকে লিখবে 1 নম্বর উত্তর 1972 সাল। এই যে ব্যাকরণের যে অংশটা আমরা যেরকম লিখছিলাম, ঠিক সেম ভাবে এখানে আপনি কিভাবে লিখছেন। হুম, যে লিখছে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি, এটা লিখলাম একটা প্রশ্ন লিখলাম। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি। আর এটা কতভাবে উত্তর দেওয়া যায়। অনেকে বলতে পারে যে হ্যাঁ, বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার অনেকে লিখবে কি উত্তর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন সময় ম্যানেজমেন্টটা আমাদের এইভাবেই করতে হবে আসলে। আপনি এখন কোনটা ফলো করবেন, দেখেন টাইম কোনটাতে সেভ হয়। একই নাম্বার, কেউ কি নাম্বার বেশি পাবে লেখার কারণে? পাবে না। আপনি যখন বইগুলো পড়বেন, নবম দশম শ্রেণীর যদি বইগুলো পড়েন, বা না যদি আপনি বিপিএসসি নন ক্যাডার জব সলিউশন পড়েন, সেখানে কিন্তু উত্তর এইভাবে দেওয়া। তাই উত্তর এইভাবে যে দেওয়া আছে, আপনি তো ওইভাবে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবেন লেখার ক্ষেত্রে। তাহলে আপনাকে একটা অভ্যাসের পরিবর্তন করতে হবে। সব ক্ষেত্রে একই জিনিস। হ্যাঁ, আপনি যখন কোনো প্রশ্ন লিখবেন, সেক্ষেত্রে অনেক সময় দেখবে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। যদি কোনো কিছু মতামত চাই, আপনার কাছে ব্যাখ্যা চাই, হ্যাঁ, আপনি প্যারা আকারে লিখবেন না, পয়েন্ট আকারে লিখবেন। ম্যাক্সিমাম টাইম প্যারা আকারে লিখবেন। যত যেই প্রশ্নই হোক না কেন, লেখার চেষ্টা করবেন পয়েন্ট আকারের। পয়েন্ট আপনি 4টার জায়গায় 3টা লেখেন, সুন্দর করে লেখেন। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে তো সেম, লেখার ধরন সেম। হ্যাঁ, আপনি যখন লিখবেন সব স্পেসিফিক ভাবে উত্তরটাই লিখবেন, অথবা পয়েন্ট আকারে লিখবেন। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে সেম জিনিস, এটা আসলে আলাদাভাবে বলছি না, সেম জিনিস। আচ্ছা, তো এই যে জেনারেল যে নলেজ আছে, আমরা যখন বাংলা এবং ইংলিশ যখন পত্রিকা পড়বো, বাংলা অথবা ইংলিশ যদি পত্রিকা আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা জেনারেল যে নলেজ আছে, সম্প্রতি যে বিষয়গুলো আছে, কোথায় কোন সম্মেলন হচ্ছে, হ্যাঁ, সম্মেলন হচ্ছে, হ্যাঁ, বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, হ্যাঁ, কে কততম টেস্টে কততম প্লেয়ার একশোতম সেঞ্চুরি করছে, এগুলা পড়ে ফেলবেন। এগুলোর জন্য আলাদা করে বই পড়ার দরকার নাই। হুম, তারপর ইডিয়াম ফ্রেজ আপনি পত্রিকা থেকে ওভাবে পড়ে নেবেন। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনি পত্রিকা থেকে পড়ে নেবেন, অন্য কোনো বই পড়ার দরকার নাই। তো আপনি যখন 1 নম্বরে উত্তর করবেন, ডিরেক্ট উত্তরটা লিখবেন, যেটা হেডিং একদম ডিরেক্ট। আর যদি আপনি এরকম 2-3 মার্কের থাকে, পয়েন্ট আকারে লিখবেন, কখনোই প্যারা আকারে লিখতে যাবেন না। এটা এক্সট্রা। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, এই পত্রিকা পড়ার ক্ষেত্রে আপনি সেম বিষয়গুলা মাথায় রাখবেন। সাধারণ জ্ঞানের বিষয়টা পত্রিকা পড়ার সময় সায়েন্স ফিকশন বা সায়েন্সের যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে একটু পড়বেন আর কি। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করছে, ইলেকট্রিসিটি, এনভায়রনমেন্ট, এগুলোর সাথে কিরকম সম্পর্কিত, হ্যাঁ, বিভিন্ন টপিকস যেমন আসছে, ভূমিকম্প, অনেক সময় বলছে রিক্টার স্কেলে মাপা হয় তো, হ্যাঁ, এগুলো পড়ে পড়েই আপনি মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলোর জন্য আলাদাভাবে পড়ার কিছু নাই। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা আছে, যে গণিত এবং বিভাগীয় অংশ, তারা যারা আমরা টেকনিক্যাল ক্যাডার পরীক্ষা দিব, তাদের আমাদের বিভাগীয় অংশই লিখতে হবে। এখানে সর্বোচ্চ তাহলে কি হলো, 96 মিনিট সময় পাওয়া যাবে, তাই না?
তাহলে এই 96 মিনিট আপনি কিভাবে কাজে লাগাবেন দেখেন, যে এখানে আপনি 5 মিনিটের মধ্যে একটা প্রশ্নটা পড়তে পারেন, যে কোন প্রশ্নটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন। হ্যাঁ, কারণ প্রশ্নে কিন্তু সবকিছু আপনার মনের মতো থাকবে না। 8টা প্রশ্ন থাকলে, 6, 7, 8টা থাকলে মনে করেন যে আপনি 2 নম্বর প্রশ্নটা ভালো পারেন, 4 নম্বরটা ভালো পারবেন, 6 নম্বরটা ভালো পারবেন, 7 নম্বরটা ভালো পারবেন। তাহলে আপনি যখন সিকোয়েন্স করবেন লিখবেন, তখন আপনি লিখতে পারেন এভাবে। ওইটা আগে লিখতে পারেন, সহজগুলো আগে শুরু করলে ব্রেন বুস্ট করে আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার লেখার গতি ঠিক থাকে, এবং কি আপনি যে প্রশ্নটা আপনার ধারণা আছে আপনি সেটা খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন। তো এই যে পরীক্ষা হলে তো এত সব করার সুযোগ নাই, আপনার এত এত চিন্তা ভাবনা করার সুযোগ আছে। এগুলা পরীক্ষার আগেই আপনি করবেন। পরীক্ষা খেলে জাস্ট খালি অ্যাপ্লাই করবেন, ইস। লম্বা প্রশ্নগুলো সমাধান, যেগুলো বড় প্রশ্ন সেগুলো তো আপনাকে সেভাবে লিখতে হবে। এক্ষেত্রে ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা থিওরিতে চলবেন, যে আপনি যদি 8 মার্কের থাকে তাহলে এরকম 7টা 6টা পয়েন্ট লিখবেন, 5 মার্কের থাকলে এরকম 5টা পয়েন্ট লিখবেন। হ্যাঁ, এটা আগে থেকে ঠিক করে রাখবেন আর কি। আমরা আর্কিটেকচার নিয়ে যদি শুরুতেই বলি, অন্যান্য ডিপার্টমেন্টের সেম বিষয়, যে আপনি যে কোনো সাধারণ প্রশ্ন যখন আপনি উত্তর করবেন, সেক্ষেত্রে বেসিক আমাদের যে বই আছে, ইমারত নির্মাণ বিধিমালা থেকে আপনি এটা একটা, আমরা যখন নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে শুরুতে বলছিলাম যে আপনি একটা রিপোর্টের যদি নাম দিতে পারেন কোনো পত্রিকা থেকে পড়ে, একটা পরিসংখ্যান দিতে পারেন, এখানে সেম জিনিসটা কাজ করবে। যে আপনি যে কোনো প্রশ্ন, আপনাকে মনে হয় জলবায়ু সম্পর্কে বলছে, হ্যাঁ, ক্লাইমেট সম্পর্কে বলছে, বা আপনাকে মনে হয় যে আপনাকে বলছে একটা সিঁড়ি ডিজাইন করার ক্ষেত্রে কি কি বিবেচনা করবেন, স্টেয়ার ডিজাইন করার ক্ষেত্রে। হ্যাঁ, এখন আপনি তো অনেক বিবেচনা করবেন, আপনি সিঁড়িটা খুব সুন্দরভাবে দিবেন, মেটেরিয়ালস গুলো খুব সুন্দরভাবে দিবেন, ভালো জায়গায় বসাবেন, হ্যাঁ। আপনি যদি বিএনবিসি থেকে রেফারেন্স দিয়ে বলতে পারেন, তখন যে ট্রেড সংখ্যা, ট্রেডের মাপ কতটুকু হবে, ট্রেড সংখ্যা 16টি হবে না 20টি হবে, বিএনবিসি অনুযায়ী এত বেশি হতে পারবে না, এই যখন আপনি রেফারেন্স দিয়ে লিখবেন, দ্যাটস মিন আপনার প্রশ্নটা একটা গুরুত্ব পাচ্ছে আর কি। সেক্ষেত্রে আপনি যখন স্কেচ করবেন, আমরা যখন এই একটা পয়েন্ট লেখার পরে স্কেচ করব, আপনি মনে করেন যে এই সিঁড়ির বিবেচনা বিষয়ে 10টা পয়েন্ট লিখলেন, তা আপনি 5টা চিত্র আর্ট করতে পারবেন না, ট্রেড সংখ্যা দিয়ে দেখাতে পারবেন না, স্লোপ দেখাতে জন্য আপনি এই সিঁড়ির স্লোপ কত ডিগ্রি লিখলেন, এখানে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি লিখতে পারবেন না, এরকম একটা ছোট ছোট চিত্র আর্ট করতে পারবেন না, কয় মিনিট সময় লাগবে আপনার স্কেচ করতে, সময় লাগবে। হুম, আপনি এখন রেলিং এ বলছেন হাইট এতটুকু, তা রেলিং কে আপনি এখানে রেলিং বসায় দেখাইতে পারেন না। আপনি ট্রেডের মাপ বলছেন এত, আপনি কি ট্রেড এখানে দিয়ে কোনটা ট্রেড কোনটা আইস দিতে পারেন না। আপনি নোজিং কত বাড়ানো যাবে না সেটা বলছেন, তাই নোজিং কি কোনটা, এটা চিত্র দিয়ে দেখাইতে পারবেন না। হ্যাঁ, আপনার কথাগুলাকে আপনি এক বিএনবিসি দিয়ে বা কোনো ইমারত নির্মাণ বিধিনিষেধ আইডেন্টিফাই করছেন, সাথে আপনি স্কেচ দিয়ে দিচ্ছেন। অন্যান্য সকল প্রশ্নের ক্ষেত্রেও সেম থিওরি আছে। আপনি মনে করেন যে ইমারত জাতীয় সংসদ ভবনের সম্পর্কে লিখছেন, এটা কি আসলে সম্ভব চিত্র দেওয়া? হ্যাঁ, সম্ভব। আপনি আপনার জিওমেট্রিক সম্পর্কে যখন লিখছেন, তো জিওমেট্রিক গুলা কিরকম আছে এখানে, সহজে খুব সুন্দর করে লিখতে পারবেন না। আপনি প্ল্যান সম্পর্কে লিখছেন, প্ল্যানের একটা মূল বিষয় লকেট সম্পর্কে, বিভিন্ন সম্পর্কে লিখছেন, আপনি নদীমাতৃক দেশ হিসেবে লিখছেন। হ্যাঁ, তখন আপনি কি এই প্ল্যানটা কিভাবে সিঙ্গেল লাইনে অঙ্কন করা যায়, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেহেতু এটা নন ডিপার্টমেন্টারি, আমরা আজকে কন্ডাক্ট করছি এটা, তো আমরা হয়তো বা ডিটেইলে দেখাবো না। আপনি ডিপার্টমেন্টের অংশটা আপনি ইউটিউব চ্যানেল থেকে, টিউটর সেন্টার থেকে দেখে নিতে পারেন। আমরা ফুল একটা সেমিনার নিয়েছি, সেখানে দেওয়া আছে টিউটর সেন্টার থেকে। তো এই তো এরপরে আপনি চিন্তা করবেন যে আপনি 80 মিনিটের মধ্যে আপনার এই সবকিছু শেষ করেছেন। তারপর আপনি একটু চেক করলেন, লেখাগুলো চেক করলেন, বা কোনো লেখাতে ত্রুটিপূর্ণ আছে কিনা সেগুলো দেখলেন। একটা প্রশ্ন আপনি 10 মিনিট করে লিখলেন আর কি। তা আপনি 10 মিনিটের মধ্যে শেষ করবেন, সেটা আগে আপনার আগে থেকেই আছে, এবং আগে থেকে আপনি সেটা পারছেন। আচ্ছা, আমরা যারা গণিত, যেহেতু গণিত নিয়ে আজকে আমরা অন্যান্য নন টেকনিক্যাল এটা আমরা বিস্তারিত আলোচনা করব না, গণিতের যেহেতু ফর্মুলা আছে, আপনি আগে থেকে আমরা যেটা পারবো সে ম্যাথটা করতে হয়, শেষে যেটা পারবো না সেটা চেষ্টা করতে হবে আর কি। শুরুতে যেটা আপনি একটা অঙ্ক করার সময় মাঝখানে আটকে গেলে
ওই অঙ্কটা বাদ দিয়ে যেটা পারবেন সেটা করা শুরু করে যাতে একটা অঙ্কে বেশি সময় নষ্ট করা উচিত নয়। এটা বিস্তারিত আমরা আজকে বললাম না আর কি। তো শুরুতে আমরা যেটা করতে পারি, প্রশ্নটা একটু পরে দেখতে পারি। স্কেচ যারা আমরা দিব, 1 নাম্বার কোনো একটা পয়েন্ট লিখলাম, সেক্ষেত্রে যদি আমরা একটা বর্ণনা 2 লাইনে 1 লাইনে বর্ণনা দিয়ে যদি আমরা স্কেচটা করতে পারি, খ নাম্বার আমরা হয়তো বা একটা বিএনবিসি বললাম, 22টা 20টা ইয়ার বেশি হবে না, 16টার বেশি হবে না, তারপর যদি আমরা চিত্রটা দিতে পারি, বা আপনি বলছেন যে ট্রেডের মাপ সর্বোচ্চ এত বেশি হবে না, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনি ট্রেডের চিত্রটা দিতে পারেন, সেক্ষেত্রে বেটার একটা মার্কস ক্যারি করা যাবে আর কি, বুঝতে সুবিধা হবে আর কি আমাদের। তো নিজে নিজেই প্র্যাকটিস করাটা সবচেয়ে বেটার। তারপরেও যদি কারো ইয়া পরে, আমরা আমাদের রিটেন ব্যাচ চালু করেছি। হুম, শুধু নন ডিপার্টমেন্ট, বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজের উপরে। আমরা হয়তো বা আজকে বা কালকের মধ্যে ফুল রুটিনটা দিয়ে দিব। আমাদের উইকলি 2টা ক্লাস থাকবে এবং উইকলি একটা পরীক্ষা থাকবে আর কি। রিটেন পরীক্ষা খাতা আমরা জমা নিব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। কেউ যদি আমাদেরকে স্ক্যান করে পিডিএফ সহকারে আপলোড করতে পারে, তাহলে আমরা খাতাগুলো মার্ক করে আবার ফিডব্যাক দিব আর কি। রিটেনে আমরা নতুন ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে আগামী আহ, আমরা রুটিনটা, ফাইনাল রুটিনটা আজকেই আমাদের পেজে দিয়ে দিব ইনশাল্লাহ। আহ, পরীক্ষা হচ্ছে, যেহেতু আমাদের রুটিন 3টা ক্লাস হয়ে গেছে, ক্লাসগুলো আমরা লেকচার শিট সহকারে দিয়ে দিব। বাংলা আমাদের শুরু হয়েছে আর কি, আজকে ক্লাসের পরে 8 তারিখে আমাদের একটা এক্সাম আছে, পরীক্ষা আছে 8 তারিখে। আমরা 8 তারিখে আমাদের পরীক্ষাটা হবে বানান ও বাক্য শুদ্ধিকরণের উপরে। 08-12-25 পরীক্ষা 8টায় শুরু হবে। আমরা হয়তোবা কালকে ফুল রুটিন দিয়ে দেব। সিলেবাস হচ্ছে বানান, যেহেতু আমরা এই 2টা ক্লাস নিয়ে ফেলেছি, যারা 3টা ক্লাস নিয়েছি আমরা লেকচার শিট সব পেয়ে যাবে। এরপরে আমরা সিকোয়েন্স অনুযায়ী আহ, পত্র লিখন, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে আমরা কোথা থেকে পড়বো, 35টা প্রশ্ন পড়লেই হবে। তারপর হচ্ছে পরীক্ষা আছে, তারপর সারমর্ম সারাংশ কিভাবে লিখবো, আমরা কয়েকটা প্র্যাকটিস করব। আমরা বঙ্গানুবাদ কিভাবে করব, কয়েকটা প্র্যাকটিস করব। রচনা কিভাবে লিখবো সেটা আমরা বিভিন্ন পত্রিকা থেকে কিভাবে পড়বো সেটাও আমরা প্র্যাকটিস করব আর কি। তো আমাদের ব্যাচ চলমান আছে, কেউ ভর্তি হতে চাইলে ওয়েলকাম। আর আমরা যে স্ট্র্যাটেজি দিয়ে দিলাম ফলো করলে অবশ্যই করতে পারেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারি। কেউ প্রশ্ন করতে চায় কিনা? আহ, হ্যাঁ ভাইয়া, একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আহ এই ভর্তির ব্যাপারটা কিভাবে ভর্তি হবো আর কি আপনাদের টিউটর সেন্টারে? আচ্ছা, আমাদের টিউটর এক সেন্টারে নন ডিপার্টমেন্টের যে ফি সেটা হচ্ছে 3500 টাকা। আমাদের যে পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে, পেজ হচ্ছে টিউটর সেন্টার, হ্যাঁ, টিউটর সেন্টার, টিউটর সেন্টার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো 01518465877। এই নাম্বারে, এই নাম্বারে মেসেজ দিতে হবে, দিয়ে বলতে হবে যে আপনি নন ডিপার্টমেন্ট বেজে ভর্তি হতে চান। তাহলে আমরা আমরা কোন নাম্বারে টাকা পাঠাবো, টাকার ইয়েটা দিয়ে দেবো আমরা আর কি। যে এই নাম্বারে টাকা সেন্ড মানি করে যদি আপনি আমাকে আবার দেন যে আমি টাকা পাঠিয়েছি চেক করেন, আমরা বিকাশের চেক করে তখন আমরা আমাদের যে রিটেনের যে গ্রুপ আছে, যে বেচে ভর্তি হবেন সেই গ্রুপের অ্যাক্সেস দিতে হবে। সেই গ্রুপে আপনি রুটিন এবং যাবতীয় তথ্য, জুমের লিংক, পরীক্ষা হলে পরীক্ষার সময় অনুযায়ী
আপনার ওই যে প্রশ্নপত্র সব পেয়ে যাবেন। আবার আমাদের ডিপার্টমেন্টের জন্য আলাদা গ্রুপ আছে, যারা ডিপার্টমেন্টে ভর্তি হবে আমাদেরকে জানাতে হবে যে আমরা ডিপার্টমেন্টে ভর্তি হব। ডিপার্টমেন্ট, তখন আমরা ডিপার্টমেন্টের গ্রুপ টাকা পে করলে আমরা সেই গ্রুপে অ্যাক্সেস দিয়ে দেবো আর কি। আম, এই স্থাপত্য অধিদপ্তরের যে অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট পদ, এটার জন্য কি তাহলে দুইটাতেই ভর্তি হওয়া লাগতেছে, নাকি এটার জন্য যে কোনো একটাতে ভর্তি হলে? না, যেহেতু দুইটা আলাদা আলাদা পার্ট, ডিপার্টমেন্টের পার্ট শুধু ডিপার্টমেন্টের অংশটা 80 মার্কের যেটা আছে ওটা কাভার করবে। নন ডিপার্টমেন্ট যদি কেউ পড়তে আচ্ছা। চায় তাহলে আলাদা বেছে ভর্তি হতে হবে। ভাইয়া ওইটা কিরকম প্রাইস, ডিপার্টমেন্ট যেটা? ডিপার্টমেন্টের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। সেখানে পাঁচ আমাদের, হাজার টাকা হ্যাঁ, রেকর্ডেড ক্লাস থাকবে, লেকচার শিট থাকবে এবং লাইভ ক্লাসের শিডিউল দেওয়া আছে, সেই অনুযায়ী লাইভ ক্লাস হবে। এবং কি এক্সামের শিডিউলও দেওয়া আছে, সেই অনুযায়ী এক্সাম হবে। এই নন ডিপার্টমেন্ট কয়টা ক্লাস, মানে মোট আপনি সর্বোচ্চ নিবেন টিউটর সেন্টার থেকে, আর কয়টা হয়েছে এই পর্যন্ত? নন ডিপার্টমেন্টের 3টা ক্লাস হয়েছে, যেটা প্রিলিমিনারির সাথে আচ্ছা। সম্পর্কিত। ব্যাকরণের অংশ থেকে হয়েছে বাংলা। তো বাংলা ও, আমরা, আর মোট মোট কতগুলো হবে ক্লাস? বাংলায় আমরা আরো 5টা ক্লাস নিব। এরকম মোট ইংলিশে যেমন আমরা 7টা ক্লাস নিব, এবং সাধারণ জ্ঞানের উপরে আমরা হয়তো 10 থেকে 12টা ক্লাস নেব আর কি। আর একটা জিনিস ভাইয়া, ওই যে ডিপার্টমেন্ট আর নন ডিপার্টমেন্ট তো বলতেছেন যে সপ্তাহে 2 দিন করে হবে, সেক্ষেত্রে কি মানে ক্লাস করার সম্ভাবনা আছে যে একই দিনে আমার চারটাই পড়ে মানে দুইটাই উম, পড়ে গেল না না, ক্লাস করবে ক্লাস? না। না। এটা কি ডেট কি ফিক্স, কবে কবে হয়? হ্যাঁ, আমরা ডেট, ডিপার্টমেন্টের ডেটগুলো তো ফিক্স করে ফেলেছি, যে রেকর্ডেড ক্লাস কোন দিন হবে, লাইভ ক্লাস কোন দিন হবে, এবং পরীক্ষা কোন দিন হবে সেটাও ফিক্স করা আছে আমাদের। নন ডিপার্টমেন্টেরও ফিক্সড হয়ে যাবে আমাদের আগে থেকে, সিলেবাস দিয়ে দেবো আমরা রুটিন সহ। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে যে ভাই, আপনি এই যে অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট এই স্থাপত্য অধিদপ্তরের জন্য একটা পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেন না, ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট মিক্স করে? এটা আসলে আমাদের জন্য মানে খুবই, আমরা এর আগেও ভর্তি হতে যে এটাতে কনফিউশনে পড়ে যায়। যেহেতু অনেকদিন পর একটা সার্কুলার আসলো স্থাপত্য অধিদপ্তরের জন্য, আই হোপ আপনি যদি দুইটা মিক্স করে একটা করেন তাহলে মানে খুবই ভালো হয়, শুধুমাত্র এটার জন্য আর কি। মানে আমার আ- সাজেশন থাকলো আর কি ভাই। আহ, ঠিক আছে ভাইয়া, এটা ঠিক আছে। এটা এক কারণে করা যাচ্ছে না, এক হচ্ছে সময় সংকুলার কারণে এটা করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আর হচ্ছে ডিপার্টমেন্টের যে ব্যাচটা আমাদের আছে, এবং সেই ব্যাচটাতে আমরা মনে করেন যে মাঝামাঝিতে আছি। হ্যাঁ, এবং কি আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলোর ডেট অনুযায়ী আমাদের লেকচার শিট সহকারে ভিডিও আপলোড করা আছে, এবং ফিউচারে যে রেকর্ডেড ক্লাসগুলো হবে সেটারও একটা টাইমলাইন দেওয়া আছে, এবং লাইভ ক্লাসেরও টাইমলাইন দেওয়া আছে। এবং আমাদের পরীক্ষা যেগুলো আছে, এটা মজার বিষয় যে সর্বোচ্চ 3টা পরীক্ষা হয়েছে আমাদের, মোট 21টা পরীক্ষা হবে। টপিকস অনুযায়ী তো নিচ্ছি, 2টা মডেল টেস্ট হবে, 19টা আমরা হয়তো বা সাবজেক্টিভ টেস্ট নিব। মনে করেন যে হিস্টোরি অফ আর্কিটেকচারের উপর একটা পরীক্ষা নিচ্ছি, ক্লাইমেট ডিজাইনের উপর একটা পরীক্ষা নিচ্ছি। পরীক্ষাগুলো কিন্তু আমাদের এখন মাত্র শুরু হলো আর কি। তো সেক্ষেত্রে নতুন ব্যাচ চালু করতে গেলে লোড পড়ে যায়, এটা আসলে আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না আর কি। এই জন্য আমরা গুছিয়ে রাখছি আর কি পরীক্ষাগুলা। যেহেতু দেরি করে শুরু হয়েছে আমাদের, ডিপার্টমেন্ট ব্যাচটা 14ই ফেব্রুয়ারিতে শেষ হবে, যেদিন আবেদনের তারিখ শেষ তারপরের দিন থেকে ডিপার্টমেন্টের ব্যাচটা শুরু হবে, এবং পরীক্ষাগুলো তখন আমরা রিশিডিউল করব। তার মানে এখন যে শুরু করবে তার জন্য আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু ম্যাক্সিমাম লাইভ ক্লাসগুলো শেষের দিকে নেওয়া হয়েছে টপিক্সের উপরে। সেক্ষেত্রে যারা এখন রেকর্ডেড ক্লাসগুলো করবে, প্রিভিয়াস যেগুলো করবে, সেগুলোর উপর প্রশ্নপত্র দিলেও আমরা লাইভ ক্লাসে সমাধান করব সেটার। আর রিটেনের যে ব্যাচটা আছে, যেহেতু সবাই আলাদা আলাদা করে এনরোল করে, অনেকে রিটেন পড়ে না, অনেকে নন ডিপার্টমেন্ট পড়ে না, সেক্ষেত্রে আলাদা করা হয়েছে। রিটেনের ব্যাচটা মাত্র শুরু হয়েছে, 3টা ক্লাস হয়েছে, এবং এটা আমরা এখনো রুটিন ঠিক করে নাই, আমরা রুটিনটা ঠিক করে ফেলেছি, আমরা আবার সামনে আপলোড দেবো। পরীক্ষা একটাও হয়নি এখনো। তো এই ব্যাচটা এই যারা এখন বর্তমানে এই সহকারী স্থপতি বা বর্তমান কোনো সার্কুলারকে টার্গেট করে যারা পড়া শুরু করবে তাদের জন্য এই দুটাই ব্যাচ।
আমরা এই মুহূর্তে আর কোনো নতুন ব্যাচ চালু করছি না, এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। করতে পারছি না টাইম সংকুলনের কারণে আর কি। এটা আসলে আমাদের দিক থেকে আমরা দুঃখ প্রকাশ করছি আর কি। আর যদি কেউ কিছু বলতে চায় হ্যাঁ স্যার, স্ক্রিন রেকর্ডিংটা কি পাওয়া যাবে? হ্যাঁ, এটা আমরা দিয়ে দিব, যেটা পাবলিক ছিল আজকে যেটা, এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো এবং আমাদের পেজে লিংক দিয়ে দেবো আমরা। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আ- আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আহ, না, কেমন লাগছে যদি ফিডব্যাক নেই এখন? যেটা হোক না কেন, আমরা তো আসলে যেহেতু এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, হয়তো বা ফিউচারে আমরা টু ওয়ে কমিউনিকেশনের সিস্টেমটা চালু করব। তখন আরো মজা হবে। আচ্ছা, যাই হোক, ফিডব্যাক নিলে সুবিধা হয় যদি কেউ সংক্ষেপে বলতে চায় আর কি। যে আমাদের এই তথ্যগুলা কোনো কাজে লাগছে কিনা, বা যারা সামনে পড়াশোনা করতে চাই আমরা, তারা আসলে এগুলোতে উপকৃত হবে কিনা, এমন কিছু নতুন জানা কিছু জিনিস বা কোনো টেকনিক কারো ভালো লাগছে কিনা। আচ্ছা, তাহলে আমরা শেষ করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, সবাই, কে রিপন কিছু বলবে নাকি? আহ, না বলতেছি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি বলতেছিলাম যে আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হবে রিটেনের, এই রিটেনের পরীক্ষাগুলো কি আমাদের সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস থেকে নেওয়া হবে, না আলাদা আলাদা টপিক শেষ করে শেষে আর কি মডেলগুলো নেওয়া হবে? আর এটা যদি একটু ইয়া করতেন। আমাদের টিউটর সেন্টার পেজে এবং আর্কিটেকচার সহ পেজে দেখতে আমরা কিন্তু পরীক্ষার রুটিন সহ দিয়ে দিচ্ছি, যে যদি ক্লাইমেট ডিজাইনের উপর পরীক্ষা হয়, সেক্ষেত্রে পরীক্ষাটার কয়েকটা টপিক্সের উপর হবে, প্রশ্নগুলো সহ মোটামুটি আমরা বলে দিচ্ছি। এক, নন ডিপার্টমেন্টের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা যে টপিকস দেবো এবং পিএসসি সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো আসে পরীক্ষায়, সেই অনুযায়ী প্রশ্ন হবে। তা যেহেতু প্রথমে সাবজেক্ট টেস্ট, তখন শুধু সাবজেক্ট অনুযায়ী হবে। মনে করেন যদি আমরা বাংলা নন ডিপার্টমেন্টের বাংলা ব্যাকরণে ধরি, একদিন আমরা পত্রের উপর শুধু পরীক্ষা নেব। আবার যদি ফাইনাল মডেল, তখন সবগুলা মিলেই হবে আর কি। একটা একটা বিষয় ছিল যে অনেক সময় পরীক্ষাগুলা দেখা গেছে সবাই হয়তো একটা টাইমে অ্যাটেন্ড করতে পারে না, তাদের জন্য আসলে কি করা যায়? শুক্রবারে কি আসলে অন্য কোনো টাইমে পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, এরকম কিছু? যেহেতু বেশ কয়েকটা ব্যাচ চালু আছে, যে শুক্রবারেই নন ডিপার্টমেন্ট ব্যাচের পরীক্ষাটা পড়েছে। শুক্রবারে না, সোমবারে পড়েছে এই নন ডিপার্টমেন্টের। প্রিলিমিনারির জন্য শুক্রবার পড়েছে, ডিপার্টমেন্টের পরীক্ষা হবে বৃহস্পতিবার। এর তো ফিক্স পরীক্ষা, মানে আমার মনে হয় পেজে এর পরীক্ষা সিলেবাস অনেকেই দেখতে পাচ্ছেন যে এটা দেওয়া আছে। শুক্রবারের ডেটটা আসলে এখন পরিবর্তন করতে পারছি না প্রিলিমিনারির ক্ষেত্রে। আর রিটেনের ক্ষেত্রে পরীক্ষাটা হচ্ছে সোমবারে। এটা মানে অসুবিধা হবে না কারো। শুক্রবারটা যদি কারো একান্ত প্রবলেম থাকে, নির্দিষ্ট কারণ যদি আমাদেরকে বলে, তাহলে আমরা তাকে পরবর্তীতে পরীক্ষাটা দেওয়ার সুযোগ দিব আর কি। এছাড়া যদি নির্দিষ্ট কারণ আগে আমাদেরকে না বলতে পারে, তাহলে পরবর্তীতে আর সুযোগ পাবে না। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কি সাপোর্টটা কি আমাদের এসিস্ট্যান্ট আর্কিটেক্টের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত থাকবে, না আমাদের সিলেবাস শেষ হয়ে গেল, আমাদের কার্যক্রম শেষ, এরকম হবে, না আমরা পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত সাপোর্ট পেতে থাকবো আর কি, যারা থাকবে? আহ, এটা যেটা হচ্ছে যে আমাদের মূলত 6 মাস অ্যাক্সেস দেব আমরা আমাদের এগুলাতে। তবে যেহেতু আমরা নির্দিষ্ট কোনো ব্যাচ শুরু করছি না অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্টের পরীক্ষার জন্য, আমরা এই ব্যাচটা কন্টিনিউ করব আর কি। মানে এই ব্যাচে যেহেতু আমরা গ্রুপগুলা কন্টিনিউ করব, আমরা এই সিলেবাস কমপ্লিট হওয়ার পরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করে, আমরা হয়তো বা 15 দিনে একটা সলভ, এরকম কোনো একটা ক্লাসের ব্যবস্থা করব আর কি, পরীক্ষা না হওয়া পর্যন্ত। মানে গ্রুপটা আমরা ডিলিট করব না আর কি। তো আমাদের 6 মাস অ্যাক্সেস থাকে, যেহেতু আমরা নতুন কোনো ব্যাচ শুরু করছি না, সেক্ষেত্রে আমরা এই ব্যাচটাকে আমরা এই
যারা অন্য পরীক্ষার জন্য পড়ছে তারাও সবাই মিলে এই পরীক্ষাটা শেষ হওয়া পর্যন্ত অ্যাক্সেস পাবে আর কি। এবং যদি কোনো সমস্যা হয়, আমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পরে, কোর্স কমপ্লিট হওয়ার পরে, তখন আর এই যে ডেইলি বা উইকলি পাওয়া যাবে না, তখন হয়তো বা 15 দিনে মানুষের যার যে প্রশ্ন আছে সেগুলোর উপরে আমরা সাপোর্ট দিব আর কি, বা লাইভ ক্লাসে সাপোর্ট দিব আর কি। এটুকু আমরা করব আমার দিক থেকে। ও আচ্ছা আচ্ছা। না, যেহেতু আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য বিশেষ করে সরকারি চাকরির একটা ক্ষেত্র কম ছিল, এখন যেহেতু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের পড়াশোনা তেমন কোনো প্ল্যাটফর্মও নাই। আমি নিজেও যুক্ত আছি, আর কয়েকটা পরীক্ষা আমি অ্যাটেন্ড করার পর অনেক প্রশ্নই কমন পেয়েছি। আমার মনে হয় যেহেতু আমাদের প্রশ্নগুলা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে, সেক্ষেত্রে আপনি যদি পরীক্ষার আগ পর্যন্ত অন্তত সাপোর্টটা রাখলে আমাদের প্রিপারেশনটা হয়তো কন্টিনিউ করার জন্য ইজি হইতো। কারণ লাস্ট আমরা কয়েকটা পরীক্ষায় দেখেছি যে গৃহায়নের যে পরীক্ষাটা ছিল সম্পূর্ণ প্রশ্নটাই কমন ছিল, কিন্তু আমরা লিখতে পারি নাই অনেকে। এটার কারণ ছিল যে আমরা কন্টিনিউ ছিলাম না, মানে রানিং এর মধ্যে ছিলাম না অনেকে ব্যস্ততার কারণে। এজন্য 15 দিন হোক বা 1 সপ্তাহ পর হোক, একটা যদি এরকম উইকলি টেস্ট ডিপার্টমেন্ট থাকে তাহলে আমার মনে হয় ভালো হবে সবার জন্যই। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আহ, সুযোগ হলে আবার কোনো ক্লাসে দেখা হবে। তারপরেও আমরা উন্মুক্ত সেশন সাপ্তাহিক একটা প্রশ্ন নেই, আপনারা খেয়াল করবেন। আমরা একটা গ্রুপ আছে যেটা শুধুমাত্র আর্কিটেকচার বিষয়ক প্রশ্ন নিচ্ছি আমরা। নন ডিপার্টমেন্টের উপর প্রশ্ন দিলে বিপিএসসি নন ক্যাডার নামে একটা গ্রুপ আছে, বিপিএসসি নন ক্যাডার। আমরা হয়তো লিঙ্কটা আমাদের পেজে শেয়ার করে দেবো এই গ্রুপটার। সেখানেও নন ক্যাডারের যে প্রশ্নগুলো, যদি উইকলি একটা প্রশ্ন সেশন আছে, আমরা লাইভে সেগুলা আমরা সলিউশন দিয়ে দিই আর কি। সেখানেও নন ডিপার্টমেন্টের উপর প্রশ্ন করতে পারবেন। টিউটর সেন্টার পেজ এবং গ্রুপে আমরা ওই গ্রুপটাও শেয়ার করে দেবো। যেহেতু আর্কিটেকচার বেজে আলাদা একটা গ্রুপ আছে, আর্কিটেকচার সরকারি চাকরির প্রস্তুতি টিউটর সেন্টার, এটা শুধুমাত্র আর্কিটেকচার বেজের প্রশ্নগুলো রিপ্লাই দেওয়া হয়, অন্য কোনো দেওয়া হবে না। নন ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আছে, সেখানে প্রশ্ন করলে আমরা উইকলি একটা সেশন রাখছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পাবলিকলি করার, বা আপনি কোর্সের বাইরে থেকে করতে চান, করতে পারবেন। সেখানে আমরা চেষ্টা করব ফিডব্যাক দেওয়ার আর কি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।